রাতে ডিনার শেষ করে রুমে এসে শুয়ে আছে নীল। অনেক গরম, তার মাঝে নেই কারেন্ট, তাই জানালাগুলো খুলে দিয়েই শুয়ে আছে। হঠাৎ কোথা থেকে ঠান্ডা হাওয়া বইতে শুরু করলো। নীল জানলা দিয়ে বাইরে তাকালো, কিন্তু কোনো গাছপালা নড়ছে না। আর এমন শান্তিময় ঠান্ডা হাওয়া আগে কখনো অনুভব করতে পারেনি। প্রাণটা জুড়িয়ে গেল। এমন ঠান্ডা বাতাস কোথা থেকে আসছে? বাইরে তো কোনো বাতাস নেই তাহলে। আচ্ছা, যা হওয়ার হোক, আমার কি, আমার এমন ঠান্ডা বাতাস হলেই হলো। আর কোথা থেকেই বা আসবে এমন ঠান্ডা বাতাস? জানালা খোলা, ওদিকটা দিয়েই হয়তো আসবে। এ নিয়ে আমার মাথা ঘামিয়ে কোনো লাভ নেই। পরের দিনও ঠিক আগের দিনের মতোই ঠান্ডা বাতাস বইছে। আজও এমন সেই কালকের মতো ঠান্ডা বাতাস বইছে। একই রকম আছে, একটু বেশি বা একটু কম নেই। অবিকল কালকের মতোই বাতাস বইছে। তারপর নীল ভালোভাবে বোঝার জন্য মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে জানালার দিকে এগিয়ে গেল, কিন্তু জানালার কাছে গিয়ে বাইরে কোনো বাতাসের অনুভব পেল না। আর গাছপালাগুলো একটু বাইরে তো একটুও বাতাস হচ্ছে না, তারপরেও আমার রুমে এমন ঠান্ডা বাতাস আসার কারণ কি? এগুলো ভাবতে ভাবতে নীলা আস্তে আস্তে সামনের দিকে আগাতে লাগলো। কিন্তু হঠাৎ ওর বুকটা ধুক ধুক করে উঠল, আর মনে হলো রুমের মধ্যে আরও একজন আছে। তাই নীল রুমের চারদিকে একবার ভালোভাবে চোখ বুলিয়ে নিল, কিন্তু না, কাউকে দেখতে পেল না। আমার কেন এমন মনে হচ্ছে রুমের মধ্যে আমি ছাড়াও আরও অন্য একজন আছে? আরও একবার পুরো রুম চোখ বুলিয়ে নিল, কিন্তু নীল কাউকে দেখতে না পেয়ে গিয়ে শুয়ে পড়ল। তৃতীয় দিনেও নীলের সাথে আগের দিনের মতোই সেম ঘটনা ঘটেছে, কিন্তু আজ রুম থেকে কিছু শব্দ আসছে। শব্দগুলো শুনে মনে হচ্ছে নূপুরের। কেউ মনে হচ্ছে নূপুর পরে রুমের মধ্যে হাঁটাহাঁটি করছে, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। কে কে রুমে? সামনে আসুন বলছি। না, কোনো সাড়া শব্দ নেই। কিছুক্ষণ পর আবারও সেই নূপুরের শব্দটা নীলের কানে আসলো। দেখুন, আপনি যেই হন না কেন, সামনে আসুন বলছি। হঠাৎ নীলের সামনে কিছু একটা দৃশ্যমান হয়ে উঠল। নীল সেটার দিকে তাকিয়ে একটু ভালোভাবে তাকাতেই চমকে উঠল। অবিকল মানুষের মতো দেখতে, শুধু পিছনে দুটো পাখা আছে। নীল সেটাকে দেখে ভয় পেয়ে পিছিয়ে গেল। কে আপনি, আর এখানে আসলেন কিভাবে? আমি পড়ি, ভয় পেও না। আমি তোমার কোনো ক্ষতি করব না। পরি বলতে কিছু আছে নাকি? আমি নিশ্চয়ই কোনো স্বপ্ন দেখছি। না, এটা কোনো স্বপ্ন নয়, এটা বাস্তব। তার মানে আপনি সত্যি সত্যি আমার সামনে? আপনি এখানে কেন আসছেন? আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। তুমি ভয় পাচ্ছ কেন? আমি তো তোমার কোনো ক্ষতি করতে আসিনি। তাহলে আপনি এখানে কেন এসেছেন? ভালোবাসি, তাই। কাকে ভালোবাসেন? তোমাকে। দেখুন, এটা কখনোই সম্ভব না। আমি কখনো একটা পরীকে ভালোবাসতে পারবো না। আমি কিন্তু তোমার মতোই মানুষ, আর আমার বাবা মাও মানুষ। আপনি বললেন যে আপনি পড়ি, আর আমিও তো নিজে চোখে দেখলাম আপনাকে অদৃশ্য থেকে দৃশ্যমান হতে। তাহলে আসলে ছোটবেলায় আমার বাবা মা আমাকে রাতের অন্ধকারে রাস্তায় ফেলে দিয়ে চলে যায়, আর একটা পরী আমাকে দেখে তার মায়া হয় বলে তাদের রাজ্যে নিয়ে যায়। আমি এখন সেখানেই থাকি, তাদের মতো চলাফেরা করি। সেই পরীটাকেই আমি এখন মামুনি বলে ডাকি। কিন্তু আপনি এগুলো জানলেন কি করে? আমাকে সব মামুনি বলেছে। উনি তো মিথ্যা কথাও বলতে পারেন। না, মামুনি আমাকে কখনো একটা কথাও মিথ্যা বলে না। সেটা না হয় মানলাম, কিন্তু আপনি বা কেন আমাকে ভালোবাসতে গেলেন? ফরিদের রাজ্যে কি কোনো ছেলে নেই? না, পরীদের রাজ্যে কোনো ছেলেদের ঢোকার অনুমতি নেই। পরীদের পৃথিবীর মানুষের মধ্যে কাউকে যদি পছন্দ হয়, তাহলে সে তার সাথে সংসার করতে থাকে। আমি এমনটা শুনেছিলাম, কিন্তু বিশ্বাস করতে পারিনি। এখন মনে হচ্ছে এগুলো সত্যি। আচ্ছা, আপনিও কি আমার সাথে অমনটাই করবেন? আমি বললাম না আমি মানুষের সন্তান। মামুনি আমার আত্মরক্ষার জন্য তার কিছু শক্তি আমাকে দিয়েছে। আর পেছনের পাখনা দুটো কি আগে থেকেই ছিল? না, এটাও মামুনি আমাকে দিয়েছে। ও, তা এখন যদি আমি আপনার প্রস্তাবে রাজি না হই, তাহলে কি আপনি আমাকে মেরে ফেলবেন? না, কিন্তু তোমার সাথে বাকি সব পরীর মতো সংসার করব। এই শক্তিটাও মামনি আমাকে দিয়েছে। মিথ্যে কথা বললো নীলকে ভয় দেখানোর জন্য। না থাক, আমি রাজি। সত্যি? পরীটা নীলকে জড়িয়ে ধরা মাত্রই নীলের পুরো শরীর ঠান্ডা হয়ে গেল।
যেন শরীর থেকে সমস্ত ক্লান্তি নিমেষেই গায়েব হয়ে গেল। আপনি আসলেই মানুষের সন্তান তো? কেন? না মানে, আপনি জড়িয়ে ধরার পর আমার শরীরটা ঠান্ডা হয়ে গেল, আর শরীরের সমস্ত ক্লান্তি এক নিমিষেই দূর হয়ে গেল। আমি জন্মগত দিক থেকে মানুষ হলেও পরিদের সাথে থাকতে থাকতে আমার চালচলন পরিদের মতো, আর ওদের আচরণও শিখে গিয়েছি। আর তোমাকে জড়িয়ে ধরার ফলে তোমার মধ্যে যেটা হলো সেটা ভালোবাসার জন্য। ভালোবাসার জন্য মানে? কোনো পরি যদি কোনো পুরুষকে ভালোবেসে জড়িয়ে ধরে তাহলে তার শরীরের সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়, কারণ পরির মধ্যে যে শক্তি থাকে তার মাধ্যমে অটোমেটিক এমনটা হয়ে থাকে। কিন্তু এটা সব পরিদের ক্ষেত্রে না। সব পরিদের ক্ষেত্রে না বলতে? যেমন মানুষের মধ্যে ভালো খারাপ থাকে, ঠিক তেমনই পরিদের মধ্যেও কিছু ভালো পরি থাকে আর কিছু খারাপ পরি থাকে। ধরো যদি পরিটা ভালো হয় তাহলে একটু আগে তোমার যেমন ফিল হলো ঠিক তেমনটা হবে। আর যদি খারাপ হয় তাহলে? যদি কোনো পরি তোমাকে জড়িয়ে ধরে তাহলে তোমার শরীরটা জ্বলে পড়ে যাবে যদি সে খারাপ হয়। তার মানে আপনি ভালো পরি? এটা তো আমি বলতে পারবো না। পরিরাও লজ্জা পায়? বারবার পরি পরি কেন করছো? আমি কি পরি? পরিদের থেকে তো আপনি কোনো কিছুতে কম না, তাই আজ থেকে আমি আপনাকে পরি বলেই ডাকবো। আচ্ছা, তোমার যা ভালো মনে হয় করো। আমার এখন ঘুম পাচ্ছে, ঘুমাবো। হুম, তুমি ঘুমিয়ে পড়ো। আর আপনি? তুমি ঘুমিয়ে পড়লেই আমি চলে যাব। আমার সাথে খারাপ কিছু করবেন না তো আবার? খারাপ কিছু করার হলে অনেক আগেই করতে পারতাম। হ্যাঁ, তাও ঠিক। যাও গিয়ে শুয়ে পড়ো। তারপর নীল গিয়ে শুয়ে পড়ল। পুরো ঘরে ঠান্ডা হাওয়া বইছে বলে নীল শুয়ে পড়ার একটু পরেই ঘুমিয়ে গেল। আর নীল ঘুমিয়ে যাওয়ার পরপরই পরীটা নীলের কপালে একটা চুমু দিয়ে চলে গেল। সকালে নীল ঘুম থেকে উঠে কাল রাতের ঘটনাগুলো ভাবতে লাগলো। কাল আমার সাথে যা যা হয়েছে কেন জানি না আমার বিশ্বাস হচ্ছে না। আর আমিই বা কেন রাজি হলাম? আর রাজি না হয়েও তো কোনো উপায় ছিল না। রাজি না হলে আমার সাথে কি না কি করতো। আসলেই কি উনি সত্যি বলল যে উনি মানুষের সন্তান? আর মানুষের সন্তান হলেও তো পরিদের সমস্ত বৈশিষ্ট্য তার মধ্যে আছে। আচ্ছা, আমি কোনো ভুল করছি না তো? রুমের বাইরে থেকে নীলের আম্মু বর্ষা আহমেদ বলল, নীল, উঠেছিস ঘুম থেকে? হ্যাঁ আম্মু, উঠছি। আচ্ছা, তাহলে তুই ফ্রেশ হয়ে নিচে আয়, আমি টেবিলে খাবার দিচ্ছি। তোকে তো আবার অফিস যেতে হবে। তুমি যাও, আমি আসছি। আচ্ছা। বলে উনি নিচে চলে আসলো। আর নীল উঠে ফ্রেশ হয়ে অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে নিচে এসে খাবার টেবিলে বসলো। নীল, অনেকদিন তো হলো অফিস জয়েন করেছিস, এবার একটা বিয়ে করে নে। বাড়িতে আর একা একা থাকতে ভালো লাগে না। আম্মু, আমি এখনই এসব ঝামেলার মধ্যে যেতে চাই না। কেন? তোর কি কাউকে পছন্দ আছে নাকি? থাকলে বলতে পারিস, আমি তার বাবা মায়ের সাথে কথা বলে দেখব। না আম্মু, তেমন কেউ নেই। আমাকে কয়েকদিন সময় দাও। তোর আব্বু মারা যাওয়ার পর থেকেই বাসায় আমায় একা থাকতে হয়। তুই তো সকাল সকাল অফিসে চলে যাস, সারাদিন আমি কেমন করে কাটাই সেটা তো তুই জানিস না। ইমোশনাল ব্ল্যাকমেল? আচ্ছা, আমাকে অল্প একটু সময় দাও। আচ্ছা ঠিক আছে, তবে বেশি দিন কিন্তু না। হুম। তারপর খাওয়া দাওয়া শেষে ওর আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে অফিসে চলে আসলো। অফিসে এসে বাইরের সব চিন্তা বাদ দিয়ে কাজে মনোযোগ দিল। বিকালে অফিস শেষে নীল সোজা বাসায় চলে আসলো। বাসায় এসে কলিং বেল বাজালোর একটু পরেই নীলের আম্মু এসে দরজা খুলে দিল। আম্মু, কেমন কাটলো সারাদিন? একা একা কি আর ভালো দিন কাটে নাকি? তোকে বললাম বিয়ে করে বাসায় বৌমা আনতে, তাতেও নাকি তোর সময় লাগবে। আম্মু, এখন এসব কথা বাদ দাও, আমি অনেক টায়ার্ড, রুমে গেলাম। আচ্ছা যা, ফ্রেশ হয়ে আয়, আমি টেবিলে খাবার দিচ্ছি। না আম্মু, আমি এখন কিছু খাবো না, এখন একটু রেস্ট নিব, একেবারে ডিনারে খেয়ে নিব। আচ্ছা, আর কিছু লাগলে বলিস। হুম। বলে নিজের রুমে চলে আসলো। রুমে এসে জামা কাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে এসে বিছানায় গায়ে লিয়ে দিল। তারপর কিছুক্ষণ পরেই ঘুমিয়ে গেল। সন্ধ্যার দিকে নীলের ঘুম ভাঙলে উঠে ফ্রেশ হয়ে নিচে চলে আসলো। নিচে এসে সোফায় বসে বলল, আম্মু, কোথায় তুমি? আমি কিচেনে, বল কি হয়েছে। আমার জন্য এক কাপ কফি বানিয়ে নিয়ে আসো তো। এই গরমের দিনে কফি কে খায়? কেউ না খেলেও আমি খাই। ঠান্ডা কিছু বানিয়ে দেই? না, তুমি কফি বানিয়ে দাও। আচ্ছা। বলে নীলের জন্য কফি বানাতে লাগলো। আর এদিকে নীল মোবাইল বের করে গেম খেলতে শুরু করলো। কিছুক্ষণ পর নীলের আম্মু কফি বানিয়ে নীলের কাছে এসে কফিটা দিয়ে আবার কিচেনে চলে গেল।
আর নীল বসে বসে গেম খেলছে আর একটু একটু করে কফিতে চুমুক দিচ্ছে। রাতে ডিনার শেষে নীল চলে গেল ওর রুমে, আর ওর আম্মু সব কিছু গুছিয়ে তারপর নিজের রুমে চলে গেল। নীল রুমে গিয়ে শুয়ে পড়া মাত্রই পরীটার কথা মনে পড়ে গেল। সারাদিন কাজের ব্যস্ততার জন্য পরীটার কথা ওর একদম খেয়াল ছিল না। তারপর শুয়ে শুয়ে এদিক ওদিক করছিল আর পরীটার কথা ভাবছিল। কিছুক্ষণ পর হঠাৎ আগের দিনগুলোর মতো ঠান্ডা হাওয়া বইতে শুরু করলো, আর মনে হলো রুমে আরও একজন আছে। নীল আজ কোনো রকম ভয় না পেয়েই বলল। আপনি আসছেন? পরীটা অদৃশ্য থেকে দৃশ্য হয়ে বলল। হুম। আপনি কি শুধু রাতেই আসেন? না, আমি সবসময় তোমার আশেপাশেই থাকি। কিন্তু এখন আপনাকে যেরকম অনুভব করতে পারলাম তখন কেন পারি না? এখন আমি তোমার অনেক কাছে, তাই। আচ্ছা, আমি তো এতদিন কাউকে অনুভব করতে পারিনি, হঠাৎ আপনাকে এভাবে অনুভব করছি কেন? মনে করো এটা ভালোবাসার প্রথম ধাপ। কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি না। তুমিও আমাকে একটু একটু করে ভালোবাসছো, এখন না বুঝলেও পরে ঠিকই বুঝবে। জীবনেও আমি আপনাকে ভালোবাসবো না। কি ভাবছো? না, কিছু না। আমি কিন্তু মনে মনে কথা বলাগুলো বুঝতে পারি, এটাও মিথ্যে কথা। আচ্ছা, আপনি আর কি কি পারেন? ইস, তখনকার কথাটা জেনে গেল না তো। পরীরা যা যা পারে আমিও তেমন সব কিছুই পারি, তা কি কি করব বলো? এটাও মিথ্যা। ও শুধু দুটো পার্টনার দিয়ে উঠতে পারে, অদৃশ্য দৃশ্য হতে পারে আর টুকিটাকি কিছু পারে। না থাক, কিছু করে দেখাতে হবে না। না দেখাই, না হলে তো তুমি আবার বিশ্বাস করবে না, ভাববে আমি ঢপ মারছি। কে বললো বিশ্বাস করব না? আমি তো সেই কখনোই বিশ্বাস করেছি যে আপনি সব কিছুই পারেন। সত্যি তো? সত্যি। আচ্ছা, সকালে যখন তোমার আম্মু বিয়ের ব্যাপারে কথা বললো তখন তুমি কিছু বললে না কেন? ওইখানেও আপনি ছিলেন? বললাম না আমি সবসময় তোমার আশেপাশে থাকি। এখন বলো, কিছু বললে না কেন তখন? আমি আবার কি বলতাম তখন? কেন বিয়ের ব্যাপারে কথা বলতে? কার বিয়ে? আমাদের। কখনো না। কি বললে আবার বলো তো? না, আমি তো কিছু বলিনি। বাদ দাও, কাল কিন্তু অবশ্যই বলবে। কি? কি আবার? আমাদের বিয়ের ব্যাপারে কথা বলতে হবে না? কিন্তু আপনার সাথে কেমন করে কি করব, আম্মু এটা কিছুতেই মানবে না। না মানার কি আছে? ওইটা আমি জানি না। তুমি রাজি নাকি তাই বলো। রাজি না হয়ে কি আর কোনো উপায় আছে? তাহলেই হবে। কি হবে? সেটা তোমার জানা লাগবে না, এখন ঘুমাও, আমি আসি। আচ্ছা। তারপর পরীটা চলে গেল আর নীল কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ল। কাল সকালে নীল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে নিচে নেমে আসলো। নিচে এসে নীল পরীকে ওর আম্মুর সাথে বসে গল্প করতে দেখে চমকে উঠল। নীল এখন ভাবছে ওর আম্মুর সামনে যাবে না, রুমে ফিরে যাবে। না, রুমে চলে যাওয়া ভালো। না জানি পরী আবার আম্মুকে কি বলেছে। বলে পিছন দিক ঘুরে সিঁড়ির দিকে যেই পা বাড়াবে তখনই নীলের আম্মু পেছন থেকে নীলকে ডাক দিল। হ্যাঁ আম্মু, বলো। এদিকে আয়। নীল এক পা করে আস্তে আস্তে ওর আম্মুর দিকে ভয়ে ভয়ে হেঁটে যেতে লাগলো। এইটুকু আসতে এত সময় লাগতেছে কেন? নীলকে আর দেখে কে, এক দৌড়ে ওর আম্মুর কাছে চলে গেল। ও যা বলেছে সব কি সত্যি? কি বলছে? না জানি আমার নামে কি কি বলছে। তোরা দুজনে নাকি বিয়ে করেছিস? নীল যেন ওর আম্মুর কথা শুনে আকাশ থেকে পড়ল। নীল অবাক হয়ে বলল। বিয়ে মানে? বিয়ে মানেটাও জানিস না? করেছিস নাকি সত্যি করে বল। না আম্মু, আমি কোনো বিয়ে টিয়ে করিনি। তাহলে কি ওই মেয়েটা কি মিথ্যা বলেছে? আমি মিথ্যে বলছি না আম্মু, আপনার ছেলে সত্যি আমাকে বিয়ে করেছে, এখন আপনার ভয়ে স্বীকার করছে না। নীল, এখনো বলছি সত্যি স্বীকার কর। নীল কিছু বলতে যাবে তার আগেই পরী নীলের দিকে অগ্নি দৃষ্টিতে তাকালো আর নীল ভয়ে ভয়ে বলে দিল। আমি বিয়ে করেছি। এমন মিষ্টি একটা মেয়েকে বিয়ে করে বাসায় না এনে ফ্ল্যাটে রেখে আসলি কেন? যা, কিছুই বললো না, উল্টা আরো খুশি হলো। আর আমি ওকে ফ্ল্যাটে রেখে আসতে যাব কেন? না জানি আম্মুকে আর কি কি বলেছে। কিরে চুপ কেন? আম্মু, আমি বলেছি আসলে ও তোমার ভয়ে কিচ্ছু বলেনি। আর কত করে বললাম আম্মু, আমি আম্মুকে বুঝিয়ে বলবো, কিন্তু ও আমার কথা শুনেইনি, তাই আজ আমি নিজেই চলে আসছি। পরীকে বলল। ভালো করেছিস। নীলকে উদ্দেশ্য করে বলল।
আর আমাকে এত ভয় পাওয়ার কি আছে? আমি বাঘ না ভালুক যে তোকে খেয়ে ফেলতাম? না মানে আসলে হয়েছে কি? থাক, তোকে আর মানে করার লাগবে না। আচ্ছা তাহলে আমি এখন আসি। আসি মানে? কোথায় যাবি? কেন, অফিসে? আজ তোর অফিসে যাওয়া লাগবে না। আমি কি শুনলাম যে আমাকে সকাল সকাল ঘুম থেকে টেনে তুলে ঘাড় ধাক্কা দিয়ে অফিসে পাঠিয়ে দিত, সে আজ নিজে আমাকে অফিসে যেতে নিষেধ করছে? রাখ তোর আজে বাজে কথা। তাহলে আমি এখন রুমে গিয়ে একটা ঘুম দেই। তোকে কি আমি ঘুমানোর জন্য আজ অফিসে যেতে মানা করলাম? তাহলে? বাজার করা লাগবে। তা আমি কি করব এখানে? কাজের লোককে পাঠিয়ে দিলেই তো হয়। ওদের কাজ আছে তাই তুই যাবি। আমি আর বাজার? কখনো না। যাবি না? না। তাহলে আজ তোর খাবার বন্ধ। এই কেমন বিচার? এটাই উচিত বিচার। আচ্ছা যাচ্ছি, ব্যাগ দাও, আর কি কি আনা লাগবে লিস্ট করে দাও। দাঁড়া, লিস্ট করে আনছি। বলে রুমে চলে গেল। আর এদিকে নীল পরীর দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে। কি ব্যাপার, ওইরকম তাকিয়ে আছো কেন? আপনি এখানে কেন আসছেন? আর আমাদের বিয়ে হয়নি, তারপরেও আম্মুকে কেন বলেছেন আমরা বিয়ে করেছি? তুমি তো নিজে কখনো বলতে না, তাই আমাকে এগুলো করতে হলো। কিন্তু আম্মু রাজি হলো কিভাবে? আপনার পরিচয় জানতে চাইনি? চেয়েছিল। আপনি কি বলেছেন? বলছি, আমার কেউ নেই। পাপা আর মামনি মারা যাবার পর চাচা বাড়ি থেকে বের করে দিয়েছিল। তারপর থেকে ছোটোখাটো একটা চাকরি করে নিজেই চলতাম। আমার দুঃখের কথা শুনে আর কিছু শুনতে চায়নি। আর উনিও চাচ্ছিল তোমাকে বিয়ে দিতে, তাই খুব সহজেই রাজি হয়ে গেল। আপনার মিথ্যাগুলো আম্মু বিশ্বাস করলো, আর আমার সত্যি কথাটা বিশ্বাস করলো না। আজ নিজের আম্মু পর হয়ে গেল, হাই কপাল। কোয়ালিটি আছে বস। নীলের আম্মু এসে বলল, বিয়ে করে বউ রেখে আসছিলি, আর এখনো যখন বাসায় আসছে তখন তো ভালোই গল্প লাগিয়ে নিয়েছিস। না মানে আম্মু। তুই কি আজ সারাদিন না মানেই করে যাবি? এই ধর লিস্ট আর ব্যাগ, আর তাড়াতাড়ি ফিরবি। বলে মনে মনে পরীকে গালি দিতে দিতে বাজারের উদ্দেশ্যে বেরিয়ে গেল নীল। বাজারে গিয়ে কোনো মতে লিস্ট অনুযায়ী বাজার করে বাসায় ফিরে আসলো। বাসায় এসে বাজারের ব্যাগগুলো ওর আম্মুর কাছে দিয়ে সোজা রুমে চলে আসলো। রুমে গিয়ে পরীকে ওর রুমে দেখে বলল, আপনি এখানে কেন? তো আমি কোথায় থাকবো? যেখানে খুশি থাকেন, কিন্তু এই রুমে না। কেন, এখানে থাকলে সমস্যা কি? এইটা আমার রুম, তাই আপনি বের হন এখান থেকে। আজ থেকে তো এটা আমারও রুম নাকি? না, এটা শুধু আমারই রুম। আর আপনি পরিরাজ্যের বড় হবার পরও পৃথিবীর মানুষের মতো আচরণ কেমন করে করছেন? পৃথিবীর মানুষের চাল চলন, কথা বলা ইত্যাদি দেখে শিখেছি। এখন যান এখান থেকে। রেগে নীলের দিকে তেড়ে গিয়ে বলল, বললাম না আমি যাব না। আর একবার এখান থেকে যাওয়ার কথা বললে তোমাকে আমি। আচ্ছা থাকুন আপনি, কোনো সমস্যা নেই। সোজা আঙুলে ঘৃণা উঠলে আঙুল বাঁকাতে হয়, দেখছো? বলে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। আর পরি নিচে চলে আসলো। তারপর নীল ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে ল্যাপটপ নিয়ে বসে পড়ল। আর এদিকে নীলের আম্মু পরি আর কাজের লোকগুলো মিলে রান্না করছে। নীলের আম্মু পরীকে বারবার বলেছে, তুই নতুন বউ, তোকে রান্নাঘরে আসার দরকার নেই। কিন্তু পরি ওনার কোনো কথা না শুনে রান্না করতে লেগে পড়েছে। দুপুরে টেবিলে খাবার দিয়ে নীলের আম্মু পরীকে ফ্রেশ হয়ে নীলকে ডেকে আনতে বলল, নীল শুনছো, ওঠো। কি হয়েছে? কেমন স্টাইলে ঘুম তোমার? কেন, কি হয়েছে? তোমার পিঠের নিচে দেখো কি? কি? বলে পিঠের নিচে হাত দিয়ে ল্যাপটপটা বের করে বলল, ও, এই জন্যই পিঠের নিচে শক্ত শক্ত লাগছিল। তুমি ঘুমালে তো তোমার কোনো হুঁশ থাকে না। ডাকলেন কেন সেটা বলুন। আপনি আপনি করে বলছো কেন? আমি এমনই। আমি এমনি যত সব। আবার যদি তোমার মুখ থেকে আপনি শুনি তাহলে। পরি বলার আগেই নীল বলল, খবর আছে তাই তো? এখন নিচে চলো, আম্মু আমাদের জন্য নিচে খাবার টেবিলে অপেক্ষা করছে। আপনি? এই না না সরি, তুমি যাও, আমি আসছি। তাড়াতাড়ি আসবা কিন্তু। পরি ফ্রেশ হয়ে চলে যাওয়ার পর নীল উঠে ওয়াশরুমে যেয়ে হাত মুখ ধুয়ে নিচে এসে খাবার টেবিলের সামনে দাঁড়িয়ে রইল। নীলের আম্মু বলল, দাঁড়িয়ে আছিস কেন, বস। বলে চেয়ারে বসে পড়ল। তারপর সবাই খেতে আরম্ভ করলো। কিছুক্ষণ পর নীলের আম্মু বলল, পরীকে উদ্দেশ্য করে, তোর নামটাই তো জানা হলো না। ও পরি,
বলে হাত দিয়ে নীল মুখ চেপে ধরলো। পরিমাণে ওর কথা বাদ দিন, সারাদিন শুধু পরীর মুভি দেখে, তাই ওর মুখ দিয়ে শুধু পরীই বের হয়। আমার নাম অধরা। বাহ, সুন্দর নাম তো। সুন্দর নাম না ছাই। তুই চুপ থাক। ওর আম্মুর কথা শুনে নীল চুপচাপ খেতে লাগলো। কিছুক্ষণ পর নীল বলল, আম্মু মাছ রান্নার স্বাদ আজ অন্যরকম লাগছে যে। আগের থেকেও ভালো হয়েছে, তাই না? হুম। মাছটা অধরা রান্না করেছে। ওর রান্নার সময় তুমি আশেপাশে ছিলে তো? কেন? না মানে যদি বিষ টিস মিশিয়ে দেয় তাহলে তো আমি সোজা উপরে। নীল, মাই খাবি কিন্তু। এইবার চুপচাপ বসে খা। আমি নাকি খাবারে বিষ মিশিয়ে দিয়েছি, তাই না? তুমি আগে রুমে যাও, তারপর দেখো আজ তোমার কি হাল হয়। তারপর নীলের খাওয়া শেষ হলে ও রুমে চলে যায়। এদিকে নীলের আম্মু আর অধরা মিলে সবকিছু গুছিয়ে কিছুক্ষণ গল্প করার পর নীলের আম্মু অধরাকে রুমে পাঠিয়ে দিয়ে নিজে রুমে এসে শুয়ে পড়ল। অধরা রুমে এসে দরজা আটকিয়ে নীলের দিকে তেড়ে গেল। দরজা আটকানোর শব্দ শুনে নীল চোখ খুলে এদিকে তাকাতেই অধরাকে ওর দিকে এমনভাবে তেড়ে আসতে দেখে ভয় পেয়ে গেল। অধরা খাটের উপর এসে নীলের গায়ের উপর উঠে বসলো। তখন কি যেন বলছিলে? আমি আবার কখন কি বললাম? খাবার টেবিলে বললে না আমি নাকি খাবারে বিষ মিশিয়েছি। ওইটা তো আমি মজা করে বলেছি। রাখো তোমার মজা তোমার কাছে। এখন তোমার কি হবে সেটা তুমি কল্পনাও করতে পারোনি। দেখো এমন করো না। তোমার কোনো কথাই কাজ হবে না। কিছু করো না প্লিজ। অধরা নীলের কোনো কথা কানে না নিয়ে ওর ঠোঁট দুটো নীলের ঠোঁটের সাথে মিশিয়ে দিল। আর নীল অধরাকে জোরে ধাক্কা দিয়ে বিছানা থেকে নিচে ফেলে দিল। নিচে পড়ে মাথায় আঘাত লেগে জ্ঞান হারালো আর কপাল দিয়ে অনেক রক্ত পড়তে লাগলো। পায়েও অনেকটা আঘাত লেগেছে। অধরাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার পরও কিছু বলছে না দেখে নীল উল্টো দিকে ঘুরে দেখে অধরা নিচে পড়ে আছে। অধরাকে নিচে পড়ে থাকতে দেখে নীল দ্রুত খাট থেকে নেমে অধরার কাছে আসলো। অধরার কাছে এসে ওর মাথাটা নিজের কোলের উপর নিতেই ওর অনেকটা কপাল কেটে গিয়েছে দেখে নীল চমকে উঠল। তারপর নীল কোলে করে ওকে বিছানায় শুইয়ে দিয়ে ওষুধের বক্সটা এনে অধরার কপালে কাটা জায়গায় ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিল। কিছুক্ষণ ওইভাবে থাকার পর অধরার জ্ঞান ফিরলে আস্তে আস্তে চোখটা খুলতে লাগলো। অধরার জ্ঞান ফেরা দেখে নীল বলল, আমাকে ক্ষমা করে দাও, আমি আসলে ইচ্ছা করে করিনি। বিয়ের আগে আমার এইসব পছন্দ না, তাই আর কি। ঠিক আছে, সমস্যা নেই। তাই এখন কেমন লাগছে? কিছুটা ভালো। আচ্ছা, তোমার তো অনেক শক্তি, তারপরেও তুমি এখান থেকে পড়ে এতটা আঘাত কিভাবে পেলে? তোমাকে একটা সত্যি কথা বলি, আসলে আমার তেমন একটা শক্তি নেই। আমি শুধু ডানা দুটো দিয়ে উঠতে পারি আর অদৃশ্য থেকে দৃশ্য হতে পারি। সেদিন তাহলে মিথ্যা বলেছিল কেন যে তোমার অনেক শক্তি? তুমি জানো আমাকে ভালোবাসতে রাজি হও, যাও তাই। এখন যদি আমি রাজি না হই? কেঁদে দিয়ে নীলকে জড়িয়ে ধরে বলল। সত্যি আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। চোখের পানি মুছে দিয়ে বলল, এই পাগলি কান্না করে না, আমিও যে একটু একটু করে এই ফুলটাকে ভালোবেসে ফেলেছি। সত্যি? হুম। আমি বলছিলাম না পরে ঠিকই বুঝবে যে তুমিও আমাকে ভালোবাসো। অনেক রাত হয়েছে, এখন তুমি এখানে শুয়ে পড়ো। আর তুমি? আমি সোফায় ঘুমাবো। কেন? এত বড় বিছানা থাকতে সোফায় কেন ঘুমাবে? বিয়ের আগে আমরা একসাথে ঘুমাতে পারবো না। কেন পারবো না? আর আমরা আজ নয় কাল বিয়ে তো করবোই, তাহলে সমস্যা কোথায়? দেখো, বিয়ের আগে এইগুলা পাপ। যখন আমাদের বিয়ে হবে তখন আমরা একসাথে ঘুমাবো, কেমন? আচ্ছা, আমাদের বিয়ে কবে হবে? হবে কিছুদিনের মধ্যে। না, কালকেই আমরা বিয়ে করে নিব। তোমার থেকে দূরে দূরে থাকা যায় না তো। কেন? এইটা জানি না, তবে তোমার মধ্যে কিছু একটা আছে যা আমাকে বারবার তোমার দিকে টানে। কিন্তু কালকের মধ্যে কিভাবে বিয়ে? আর আম্মুকেই বা কিভাবে বোঝাবে? আম্মুকে তো আমি জানিয়েছি, এখন আবার আম্মুকে বোঝাতে হবে কেন? দেখো, এটা বিয়ে, কোনো পুতুল খেলা না। আমাকে কয়েকটা দিন সময় দাও। আচ্ছা, ঠিক আছে। দেখো, মন খারাপ করে না, আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করব। হুম। এবার লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে পড়ো। অধরা আর কিছু না বলে শুয়ে পড়ল আর নীল ওর পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। কিছুক্ষণ পর অধরা ঘুমিয়ে গেলে নীল একটা বালিশ নিয়ে সোফায় গিয়ে শুয়ে পড়ল। কাল সকালে অধরা ঘুম থেকে উঠে বিছানা থেকে নামার জন্য নিচে পা দিয়েছে, তখনই আহ বলে চিৎকার করে বিছানার উপর বসে পড়ল। অধরার চিৎকার শুনে নীলের ঘুমটা ভেঙে গেল।
তারপর অধরার দিকে তাকাতেই দেখলো ওর চেহারাটা কেমন জানি দেখাচ্ছে। তাই শোয়া থেকে উঠে অধরার কাছে গিয়ে জিজ্ঞেস করলো, কিছু কি হয়েছে তোমার? তোমাকে এমন দেখাচ্ছে কেন? না, মানে কাল রাতে পড়ে গিয়ে পায়ে ব্যথা পেয়েছিলাম। রাতে কিছু মনে হয়নি, কিন্তু এখন নিচে নামতে গিয়ে দেখি অনেকটা ব্যথা। নিজে নিজে দাঁড়াতেও পারছি না। সব আমার জন্য হয়েছে, তাই না? আমার জন্য আজ তোমাকে এতটা কষ্ট পেতে হচ্ছে। আমার তেমন কিছু হয়নি, শুধু পায়ে আর কপালে একটু ব্যথা। দেখতেই পারছি কিছু হয়েছে কিনা, হাঁটতে পর্যন্ত পারছো না তুমি। তখনই নীলের আম্মু ওদের রুমের বাইরে থেকে বলল, নীল, তোরা কি উঠছিস? উঠলে দুজনে একটু নিচে আয়, কথা আছে। আসছি। আচ্ছা বলে নীলের আম্মু চলে গেল। তুমি এখানে থাকো, আমি ফ্রেশ হয়ে শুনে আসি আম্মু কি বলে। কিন্তু আম্মু তো আমাদের দুজনকেই যেতে বললো। তোমার শরীর খারাপ আর হাঁটতেও তো পারছো না, তুমি শুয়ে থাকো, আম্মু কি বলে শুনে এসে আমি তোমাকে সব বলবো। আমিও যাই তোমার সাথে, এখানে ভালো লাগছে না। কিন্তু তুমি তো হাঁটতেও পারছো না। তুমি আমাকে একটু ধরে নিয়ে যাও, তাহলে আর সমস্যা হবে না। আচ্ছা, আগে ফ্রেশ হয়ে আসি দুজন। তারপর নীল অধরাকে ধরে প্রথমে ওয়াশরুমে নিয়ে যেয়ে ফ্রেশ করিয়ে দিয়ে নিজে ফ্রেশ হয়ে ওকে নিয়ে নিচে এসে সোফায় বসিয়ে দিল। ওর কি হয়েছে? কপালে ব্যান্ডেজ আর এমন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল কেন? আসলে আম্মু কাল রাতে। নীলের কথা শেষ হওয়ার আগেই অধরা বলে দিল, ওয়াশরুমে স্লিপ খেয়ে পড়ে গিয়ে কপাল আর পায়ে আঘাত লেগেছে একটু। একটু কোথায়, অনেকটাই তো লেগেছে দেখছি। আপনার ছেলে ওষুধ দিয়ে দিয়েছে, ঠিক হয়ে যাবে। কিন্তু এই অবস্থায় তুই ওকে নিচে নিয়ে আসলি কেন? নিষেধ করেছি শুনেনি, তুমি ডাকছো তাই চলে আসছে। তাই বলে এই অবস্থায়? বাদ দাও, এসেই তো পড়েছে, তা আমাদের ডাকলে কিসের জন্য সেটা বলো। আমি চাচ্ছিলাম কি যে কালকে ছোটখাটো একটা আয়োজন করে তোদের বিয়ে দিতে, আর আমি অনেক আত্মীয় স্বজনকে আসতেও বলে দিয়েছি। তোর মামা মামি, নানা নানিরা, দাদা দাদিরা আজকেই চলে আসবে, কিন্তু অধরার এই অবস্থায় কিভাবে কি করব? না আম্মু, আমার কোনো সমস্যা হবে না, আমি ঠিক আছি। হুম। আর এদিকে নীল তো ভেবাছেকা খেয়ে গেল। কইও কয়েকদিন সময় নেবে ভাবছিল, কিন্তু এরা তো কালকেই বিয়ের ব্যবস্থা করে ফেলছে। এখন তো আবার কিছু বললেই দুজন মিলে আমাকে শেষ করে দিবে। তাহলে তুই তোর সব বন্ধু বান্ধবীদের বলে দিস। আচ্ছা। এখন অধরাকে রুমে নিয়ে যা, একটু রেস্ট নিলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এখানে থাকি, রুমে ভালো লাগছিল না। না, চলো, পায়ে ওষুধ লাগাতে হবে। পরে লাগিয়ে নিব। জি না, এখনই লাগাতে হবে, চলো আমার সাথে। জাগিয়ে ঔষধ লাগিয়ে নে। নীলের আম্মু বলল। অধরা আর কিছু না বলে নীলের সাথে রুমে চলে আসলো। রুমে এসে অধরাকে খাটে বসিয়ে দিয়ে বলল, তুমি বসো, আমি ওষুধ বক্সটা নিয়ে আসছি। আচ্ছা। তারপর নীল ওষুধের বক্সটা এনে অধরার পায়ে ওষুধ লাগিয়ে দিল। আচ্ছা, কাল তো আমাদের বিয়ে, তাই না? কখন? না মানে বিয়ে কেমন করে হয়? তুমি জানো না? আমি কি আগে কখনো বিয়ে করেছি নাকি যে আমি জানবো? কেন, তুমি আগে কারো বিয়ে দেখোনি? ও, তুমি তো আবার পরীর রাজ্যে ছিলে, তুমি দেখবে কেমন করে। হুম, এখন বলো না বিয়ে কেমন করে হয়। তারপর নীল অধরাকে বোঝাতে লাগলো বিয়ে কেমন করে হয়। কিছুক্ষণ পর নীল বলল, এবার বুঝছো? অধরা মাথা ঝাঁকিয়ে না বলল, থাক, তুমি কালকে আমাদের বিয়ে দেখেই বুঝো। আচ্ছা। ও, আরেকটা কথা, তোমার বাবা মায়ের নাম মনে আছে তোমার? অধরাকে বোঝানোর সময় ওর খেয়াল হয়েছিল বিয়ের রেজিস্ট্রেশন পেপারে ওর বাবা মায়ের নাম দেওয়া লাগবে। না, আমি তো কিছু জানি না। ও, তাহলে কিছু একটা বানিয়ে দেওয়া লাগবে। কি বানিয়ে দেওয়া লাগবে? ও তুমি বুঝবে না, তুমি একটু শুয়ে রেস্ট নাও, আমি একটু আসছি। কোথায় যাচ্ছ তুমি? একটু কাজ আছে, আমি একটু পরে চলে আসবো। আচ্ছা। তারপর নীল অধরাকে শুইয়ে দিয়ে বাইরে চলে আসলো। নীল সিঁড়ি দিয়ে নিচে নামছে আর ভাবছে। অধরাকে দেখে মাঝে মধ্যে মনে হয় ও অনেক পিচ্চি। ওর কথা বলা, চালচলন সবই যেন পিচ্চি পিচ্চি ভাব হয়ে যায়। ভাবতে ভাবতে নিচে চলে আসলো। নিচে এসে নীল ওর বন্ধুদের দেখে অবাক। তোরা এখানে? বন্ধু, তাহলে তুমি শেষমেশে বিয়ে করছো? তোরা সবাই বিয়ে করে বউ বাচ্চা নিয়ে সংসার করছিস, আর আমি কি বসে বসে আঙুল চুষবো নাকি? আঙুল চুষতি, তাও ভালো করতি। এখন বিয়ের পর বইয়ের প্যারা সামলাইয়া বুঝিস কেমন লাগে। ভয় দেখাস না তো,
ভয় না, এটা সতর্কবার্তা। আর তোদের জানালো কে? আন্টি। তারপর কিছুক্ষণ সবাই একসঙ্গে গল্প করার পর নীলের আম্মু এখানে এসে ওদের দেখে বলল, তোরা সবাই কখন আসছিস? এই তো কিছুক্ষণ আগে। আমাকে জানাস নাই কেন? কত কাজ আছে জানিস? বিয়ের আগে তোমার ছেলের সাথে একটু দুঃখ সুখের কথা বলছিলাম। বিয়ের পর তো সবসময় বউয়ের পেছনে ঘুরঘুর করবে, তখন তো আমাদের চিনবেই না। ওর কথা শুনে বাকি সবাই হেসে দিল। সব কয়টাই কিন্তু মার খাবি আমার হাতে। তোরা চুপ করতো, অনেক কাজ আছে, কি কি করতে হবে শোন। তারপর সবাই সবার কাজটা বুঝে নিল। বুঝেছিস সবাই? হুম। তাহলে যা, কাজে লেগে পড়, সময় অনেক কম। সবাই বলে যার যার কাজে লেগে পড়ল। কিছুক্ষণ পর অধরার ঘুম ভাঙলে ও উঠে আস্তে আস্তে হেঁটে ওয়াশরুমে যেয়ে চোখে মুখে পানি দিয়ে আবার রুমে চলে আসলো। রুমে এসে একা একা বসে থাকতে ভালো লাগছিল না বলে আস্তে আস্তে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হাঁটতে নিচে চলে আসলো। নীলের আম্মু রান্নাঘর থেকে বেরিয়ে অধরা, তুই আবার নিচে নেমেছিস কেন? একা একা থাকতে ভালো লাগছিল না তাই। চল তাহলে আমরা রুমে গিয়ে গল্প করি। তারপর নীলের আম্মু অধরাকে সাথে নিয়ে নিজের রুমে চলে গেল। রুমে এসে অধরাকে খাটের উপর বসিয়ে দিয়ে নিজেও ওর পাশে বসে পড়ল। গল্প করতে করতে হঠাৎ অধরা বলল, আম্মু আব্বু কোথায় আসার পর থেকে একটাবারও দেখলাম না ওনাকে। বেঁচে নেই উনি। অধরাও চুপ হয়ে গেল। ওনার কথাটি শুনে ওরও অনেক খারাপ লাগছে। শেষমেশ কেঁদেই দিল। কান্না করতে করতে বলল অধরা, আম্মু আমি জানতাম না তাই ওনার কথা বলে ফেলেছি, সরি। সরি বলার কি আছে? তুই তো না জেনে শুনেই বলেছিস, আর কান্না বন্ধ কর। অধরা আর এই বিষয়ে ওনার সাথে কথা বলেনি। কিছুক্ষণ পর গল্প করতে করতে অধরা নীলের আম্মুর কোলে মাথা রেখে ঘুমিয়ে গেল। আর এদিকে নীল রুমে এসে দেখে অধরা নেই। ও আবার কোথায় গেল? শরীরটাও তো ভালো না, এই অবস্থায় আবার নিচে যায়নি তো? নিচে এসে সব জায়গা খোঁজার পর না পেয়ে ওর আম্মুর রুমের সামনে গিয়ে দরজায় নক দিল। কে? আম্মু, আমি নীল। নখ দেওয়ার কি আছে, ভিতরে আয়। বলে রুমের ভিতর চলে আসলো। এসে অধরাকে ওর আম্মুর কোলে বাচ্চাদের মতো গুটিসুটি মেরে ঘুমিয়ে থাকতে দেখে বলল, আমি ওনাকে খুঁজে খুঁজে মরছি, আর উনি দেখো কি আরামে আম্মুর কোলে ঘুমিয়ে আছে। চুপ করে আছিস কেন? কিছু বলতে আসছিলি? না, ওকে রুমে দেখতে না পেয়ে খুঁজতে খুঁজতে এখানে আসছি। ও আসলে ওর রুমে একা একা ভালো লাগছিল না, তাই নিচে নেমে আসছে। পায়ে ব্যথা, তারপরও ওর নিচে আসা লাগে? তো কি করবে ভালো না লাগলে? আর তুই ওকে একা রেখে কোথায় গিয়েছিলি? আমি একটু কাজে গিয়েছিলাম, আর ওরা সবাই এখনো ফেরেনি। না, অনেকক্ষণ হলো গিয়েছে, কি করছে ওরাই জানে। আমি রুমে গেলাম, আর ওকে তোমার সাথে রাখো আজকে। এমনিতেই পায়ে অনেকটা আঘাত লেগেছে, তারপর বারবার সিঁড়িতে ওঠানামা করলে আরও সমস্যা হবে। আচ্ছা, আজও আমার সাথে থাকবে। বলে নীল নিজের রুমে চলে গেল। আজ সারাদিন সবাই মিলে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করলো। আর আত্মীয় স্বজনরাও সবাই এসে গিয়েছে। রাতে ছোটরা সবাই নাচ গান আর আড্ডা নিয়ে ব্যস্ত, আর বড়রা সবাই নিজের মধ্যে গল্প করছে। আগামীকাল সারাদিন অনেক হই হুল্লোড়ের মাঝে বিকালে বিয়েটা সম্পূর্ণ হলো। বন্ধু, তাহলে শেষমেশ তুমিও বউয়ের হাতে বাঁধা পড়লে? আমি কি তোমাদের মতো নাকি যে বউয়ের হাতে বাধা পড়ব? আমার বউকে সবসময় আমি নিজের হাতের মুঠোয় রাখবো, দেখে নিস। হ্যাঁ, এমনটা আমরা সবাই বলেছিলাম, কিন্তু আজ দেখো আমাদের অবস্থা। ভাগ এখান থেকে। এখন বুঝছিস না, পরে ঠিকই বুঝবি। রাতে বাসর ঘরে অধরাকে সব মেয়েরা মিলে বাসর ঘরে বসিয়ে দিয়ে গিয়েছে। আর নীলকে ওর বন্ধুরা বাসর ঘরে এনে বেস্ট অফ লাক বলে চলে গেল। ওরা চলে যাওয়ার পর নীল দরজা আটকিয়ে অধরার দিকে এগিয়ে গেল। খাটে বসে বলল, দুদিন আগেও আমরা কেউ কাউকে চিনতাম না, আর আজকে দেখো আমরা স্বামী স্ত্রী, এর বন্ধনে আবদ্ধ হয়ে গেলাম। তাহলে আজ কিছু হয়ে যাক। কি হবে? বাসর রাতে যা হয়। কি হয়? বোঝালেও তুমি বুঝবে না, তোমাকে দেখিয়ে দেই। এখন আপনারা আসতে পারেন, কারো সিক্রেট জিনিস দেখতে নেই। ভোরে অধরা ঘুম থেকে উঠে গোসল করে এসে নিজের ভেজা চুলের পানি নীলের মুখে ছেটাতে লাগলো। মুখের উপর হঠাৎ পানি পড়ায় নীলের ঘুমটা ভেঙে যায়। আরে কি করছো? একটু ঘুমাতেও কি দিবে না?
অনেক ঘুম হচ্ছে, যাও উঠে ফ্রেশ হয়ে আসো। কেন? আমরা হাঁটতে যাব। এত সকালে হাঁটতে যাবে কোথায়? কোথায় আবার? বাগানে। না, আমি এখন উঠতে পারবো না। পারবে না তো? না। তোমাকে কিভাবে তুলতে হয় সেটা আমার জানা আছে বলে এক বালতি পানি এনে নীলের গায়ের ওপর ঢেলে দিল। নীলের গায়ের উপর পানি পড়ায় লাফ দিয়ে বিছানা থেকে উঠল। আর এদিকে হাসতে হাসতে অধরার নিচে লুটিয়ে পড়ার মতো অবস্থা হয়েছে। এইটা কি হলো? সোজা কথায় উঠলে না, তাই আমার বাঁকা পথটা বেছে নিতে হলো। তাই বলে গায়ের উপর পানি ঢেলে দিবা? হুম, এতে দুটো কাজ একেবারে হয়ে গিয়েছে। কোন দুটো কাজ? এই তো, তুমি এক লাফে উঠে পড়েছো আর তোমার গোসলটাও হয়ে গিয়েছে। হুম যাও এখন রেডি হয়ে আসো। যাচ্ছি। বিয়ে না হতে হতেই এমন না জানি বাকি জীবনটা কি থাকবো। বলে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুমে যেয়ে আস্তে আস্তে বলল। তারপর নীল গোসল করে এসে রেডি হয়ে অধরার সাথে বাগানে চলে আসলো। এত সকালে এখনো কেউ ওঠেনি, আর আমাদের কালকে বিয়ে হয়েছে, আর আমরা এত সকালে উঠে হাঁটতে বের হয়েছি। তো কি হয়েছে, এত সকালে উঠে কখনো হেঁটেছো নাকি যে বুঝবে এখন হাঁটতে কেমন লাগে? হুম হাঁটতে খারাপ লাগছে বলো? না, অনেক ভালো লাগছে। আসলে এত সকালে কখনো আমি ঘুম থেকে উঠিনি, আর বাইরে হাঁটতে বের হওয়া তো দূরে থাক। তা পারবা কেন, পারো তো শুধু ঘুমাতে। হুম তারপর দুজনে মিলে বাগানে কিছু সময় কাটিয়ে বাসার ভিতরে চলে আসলো। ওদের দুজনকে বাসার ভিতরে আসতে দেখে নীলের আম্মু বলল। কিরে, এত সকালে তোরা দুজনে কোথায় গিয়েছিলি? এই তো একটু হাঁটতে গিয়েছিলাম। এত সকালে নীল ঘুম থেকে উঠলো? অনেক বলার পরে উঠছিল না, পরে গায়ে এক বালতি পানি ঢেলে তুলেছি। বাহ, ভালো করেছিস। আম্মু তুমিও? আর অধরা, তোর পায়ে ব্যথা কি কমেছে? হুম। তারপর ওরা দুজন কিছুক্ষণ নীলের আম্মুর সাথে কথা বলে রুমে চলে আসলো। এক সপ্তাহ পর রাতে ডিনার শেষ করে নীলের আম্মু ওনার রুমে চলে গেল। আর নীল অধরা ওদের রুমে চলে আসলো। রুমে এসে দুজনেই বিছানায় শুয়ে পড়লো। গভীর রাতে হঠাৎ অধরা ঘুম থেকে লাফ দিয়ে উঠে পড়ল। অধরা ঘুম থেকে লাফিয়ে উঠায় নীলেরও ঘুম ভেঙে গেল। ঘুম ঘুম চোখে বলল। কি হয়েছে, এমনভাবে লাফিয়ে উঠলে কেন? কোনো খারাপ স্বপ্ন দেখেছো? না, আমাকে যেতে হবে। এত রাতে তোমাকে আবার কোথায় যেতে হবে? পরীর আছে। কেন? মামনি আমাকে ডাকছে। হঠাৎ উনি তোমাকে ডাকবে কেন? তোমার কোথাও ভুল হচ্ছে। না, আমার কোনো ভুল হচ্ছে না, আমাকে যেতে হবে। তাহলে আমিও যাব তোমার সাথে। না, তোমাকে বলছিলাম না পরীদের রাজ্যে ছেলেদের যাওয়ার কোনো অনুমতি নেই। তাহলে তোমাকেও যাওয়ার দরকার নেই। মামনি আমাকে এত করে কেন রাখছে এটা আমাকে জানতে হবে। অধরা, পাগলামি করো না। অধরা নীলের কোনো কথা কানে না নিয়ে অদৃশ্য হয়ে বাহিরে চলে গিয়ে ডানা দুটো দিয়ে উঠতে উঠতে পরিরাজ্যে চলে গেল। আর এদিকে নীল বসে বসে ভাবছে। আচ্ছা, ও কি সত্যিই পরি? আমাকে মিথ্যা বলেছিল যে ও মানুষের সন্তান। আর ওর কথাগুলো শুনে তো মনে হয়নি ও মিথ্যা বলছে। তাহলে আর ও যদি আর না ফিরে আসে? কিসব বাজে বাজে ভাবছি আমি। ও ফিরবে না কেন? অবশ্যই ফিরবে। অধরা একটা পরীর কাছে গিয়ে বলল। মামনি, আমাকে ডাকছিলে কেন? বস, বলছি। হুম, এখন বলো। তোকে একটা সত্যি কথা জানানোর দরকার। কি কথা? তুই কোনো সাধারণ মেয়ে না। তোর মামনি ছিল এই পরিরাজ্যের রাজকন্যা, কিন্তু পৃথিবীর মানুষের মধ্যে তার একজনকে ভালো লেগে যায় বলে সে তার সাথে বিয়ে করে সংসার করতে থাকে। কিন্তু তুই হবার কয়েক মাস পরে কয়েকজন খারাপ মানুষ কিভাবে যেন জানতে পেরে যায় যে তোর মামনি একজন পরী। তারপর তারা তোর মামনিকে তো ওইভাবে ধরতে পারবে না, তাই তোর পাপাকে ধরে নিয়ে গিয়েছিল। কারণ তারা জানতো ওনাকে নিয়ে গেলে পরীটা তাকে বাঁচাতে ওখানে যাবেই। তারপর কিছুদিন খোঁজ করার পর তোর মামনি জানতে পারে তোর পাপাকে ওরা কথায় আটকে রেখেছে। যেদিন জানতে পারে তোর পাপা কথায়, সেদিন আমাকে তার কাছে ডেকে তোকে আমার কোলে তুলে দিয়েছিল আর বলেছিল আমি যদি আর না ফিরে আসি তাহলে তুমি ওকে দেখে রেখো। আর বলেছিল তুই যেন এই কথাগুলো কখনো জানতে না পারিস, আর তুই যে একটা পরীর মেয়ে এটাও জানতে মানা করেছিল। আমিও তাকে কথা দিয়েছিলাম তোকে কখনো তোর আসল পরিচয়টা জানতে দেব না। তারপর তোর মামুনি তোকে
জড়িয়ে ধরে অনেকগুলো চুমু খেয়ে চলে গেল। সেদিন তার চোখে আমি পানি দেখেছিলাম। হয়তো সে বুঝতে পেরেছিল সে আর কখনো নাও ফিরতে পারে। ওনার কথাগুলো শুনে অধরার চোখে পানি চলে আসলো। কান্না করতে করতে বলল, এতদিন পর হঠাৎ আজ বলছো কেন? তোর মামনি চায় তুই এগুলো এখন জান। তোর মামনি আর পাপার অনেক কষ্ট রে। ওরা সবাই মিলে ওদের দুজনকে অনেক কষ্ট দিচ্ছে। তুমি জানলে কেমন করে? তোর মামনি একটা চিঠি লিখে তার ডানা দুটোর সাথে পাঠিয়েছে আমার কাছে। এই দেখ। বলে ওর হাতে চিঠিটা দিল, আর ডানা দুটো অদৃশ্য থেকে দৃশ্য হয়ে উঠল। অধরা চিঠিটা পড়ে ডানা দুটোর দিকে তাকাতেই অবাক হয়ে গেল। সব পরীদের ডানা সাদা, কিন্তু এই ডানা দুটো লাল। মামনি, ডানা দুটো লাল কেন? আমাদের সবার তো সাদা। এগুলো সব রক্তের দাগ। ওরা তোর পাপা আর মামনিকে অনেক কষ্টে রেখেছে। এটা তারই চিহ্ন। ওরা মামনি আর পাপাকে এইভাবে কষ্ট দিচ্ছে কেন? ওরা তোর মামনির কাছ থেকে সব শক্তি নিতে চায়, আর সেই শক্তি দিয়ে ওরা পৃথিবীতে রাজত্ব করতে চায়। কিন্তু মামনি তো অনেক শক্তি, তাহলে ওখান থেকে বেরিয়ে আসতে পারছে না কেন? চিঠিটা ভালো করে পড়ে দেখ। ওখানে লেখা আছে ওরা তোর মামনিকে এমন এক রুমের মধ্যে আটকিয়ে রাখছে ওখান থেকে বের হওয়া সম্ভব না। আর ওখানে তার শক্তিও কাজ করছে না। আর এর মূল চক্রে যে আছে তারও অনেক শক্তি, কিন্তু শুধু তার নিজের শক্তি দিয়ে পৃথিবীতে রাজত্ব করতে পারবে না বলে তোর মামনির শক্তিও তার চাই। এতগুলো বছর তোর মামনি অনেক সহ্য করেছে, এখন আর না পেরে তোর উদ্দেশ্যে চিঠিটা পাঠিয়েছে। তুই ওদের বাঁচা, না হলে ওরা তিলে তিলে মারা যাবে। কিন্তু আমি তো ওই খারাপ লোকগুলোর সাথে কিভাবে লড়বো? আর আমার তেমন কোনো শক্তিও নেই। ভুলে যাস না তুই একজন রাজকন্যার মেয়ে, যে ভবিষ্যতে এখানকার রানী হতো। তার মেয়ে মানে বুঝিস? তোর ভিতরেও কত শক্তি আছে। আর একটা জিনিস সব সময় মনে রাখবি, সব সময় শক্তি দিয়ে কোনো কাজ হয় না, কিছু কিছু সময় বুদ্ধিও প্রয়োজন হয়। কিন্তু ওরা মামনি আর পাপাকে কোথায় আটকিয়ে রাখছে আমি বুঝবো কেমন করে? তোর মামনির ডানা দুটো তোকে ওখানে পৌঁছে দিবে। আর শোন, নীলকে তোর পাশে রাখিস, ও তোকে অনেক সাহায্য করতে পারবে। আমার জন্য আমি ওকে বিপদের মুখে ফেলে দিতে পারবো না। তাছাড়া একা একা কখনোই তুই ওদের সাথে পারবি না। তুই প্রথমে ওকে বলে দেখ ও কি বলে, তারপর না হয় দেখা যাবে। এখন তুই ফিরে যা, নীল তোর জন্য অপেক্ষা করছে। তারপর অধরা ওর মামনির ডানা দুটো সাথে নিয়ে মন খারাপ করে ফিরে আসতে লাগলো। আর এদিকে নীল জানালার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে অধরার জন্য অপেক্ষা করছে। হঠাৎ ওর চোখ গেল দূরে কিছু একটা উড়ে উড়ে আসছে। কিছুক্ষণ পর কাছে আসতেই বোঝা গেল এটা অধরা। অধরাকে দেখতে পেয়ে একটা শান্তি নিঃশ্বাস নিল। অধরা এসে নীলকে জড়িয়ে ধরে হাও মাও করে কাঁদতে লাগলো। নীল অবাক হয়ে গেল, হঠাৎ কি এমন হলো যে এসেই কান্না শুরু করে দিল। কি হয়েছে তোমার? এভাবে কান্না করছো কেন? মামনি, মামনির হ্যাঁ, মামুনির কি? তারপর অধরা নীলকে একটু আগের ঘটনা সবকিছু খুলে বলল। সবকিছু শুনে নীল অধরাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল। আর অধরা মায়া ভরা দৃষ্টিতে নীলের দিকে তাকিয়ে আছে। তোমাকে বিশ্বাস করেছিলাম, আর সেই তুমি আমাকে ঠকালে। তুমি একটা পরী হয়েও আমাকে বলেছো তুমি মানুষের সন্তান। শুধু শুধু আমাকে ঠকানোর কি ছিল? সত্যিটা বলতেই পারতে। আমিও জানতাম না, আজকেই সব কিছু জানলাম। তুমি এখান থেকে চলে যাও প্লিজ। তোমার মুখটাও আমার দেখতে ইচ্ছা করছে না। আমি সত্যিই কিছু জানতাম না, জানলে তো তখন তোমায় বলতাম। আর আমি তোমাকে সত্যিই খুব ভালোবাসি, তুমি আমাকে তাড়িয়ে দিও না। নীলকে জড়িয়ে ধরে বলল। নীল আবার ধাক্কা দিয়ে অধরাকে সরিয়ে দিল, দিয়ে বলল, একদম টাচ করবে না আমায়। চলে যাও এখান থেকে, আর কখনো এখানে আসবে না। কোথায় যাব আমি? তুমি ছাড়া তো আমার আর কেউ নেই এখন। যেখানে যাও না কেন, কিন্তু এইখানে আর আসবে না। অধরা কিছুক্ষণ নীলের দিকে মায়া ভরা দৃষ্টিতে তাকিয়ে থাকার পর বলল, তুমি যা চাচ্ছ তাই হবে, আমি চলে যাব। অধরার কথাটি শোনার পর নীলের মনে হলো কেউ যেন ওর বুকের ভেতর হাতুড়ি দিয়ে পেটাচ্ছে। আচ্ছা, আমি এমন রাগ দেখাচ্ছি কেন?
ও তো জানতো না, আর পরি হলেও তো ও সাধারণ মানুষের মতোই এতদিন ছিল। তাছাড়া আমাদের বিয়েও হয়ে গিয়েছে, আর আম্মু ওকে দেখতে না পেয়ে কী যে করবে। আর আমিও যে ওকে অনেক ভালোবেসে ফেলেছি। ও চলে গেলে আমি কেমন করে থাকবো? এখন না হয় রাগের মাথায় ওকে চলে যেতে বলছি, কিন্তু ও চলে গেলে তখন কি হবে? না, ওকে যেতে দেওয়া যাবে না। ওকে ছাড়া আমিও ভালো থাকবো না। তাহলে আমি আসি এখন, তোমরা সবাই ভালো থেকো। নীল আর দেরি না করে দৌড়ে যেয়ে অধরাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। অধরাও কেঁদে দিল। কিছুক্ষণ দুজনে একে অপরকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদার পর নীল বলল, আমাকে ক্ষমা করে দাও। আসলে তখন রাগের মাথায় ওগুলো বলেছিলাম। তোমাকে ছাড়া যে আমিও ভালো থাকবো না। তারপর দুজনের রাগ মিটলে নীল বলল, মামুনিকে আর পাপাকে ফিরিয়ে আনতে হবে না? হুম। আমিও থাকবো তোমার সাথে। না, আমার জন্য আমি তোমাকে কোনো বিপদে ফেলতে পারি না। আর তোমার বিপদে আমি কি তোমাকে একা ছেড়ে দিতে পারি বলো? তুমি এত ভালো কেন? আমি অনেক খারাপ দেখবে? বলে অধরার ঠোঁটটা নিজের ঠোঁটের সাথে মিশিয়ে দিল। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে নীল বলল, আহ, কি মিষ্টি। তুমি খুব খারাপ, খুব খারাপ। হাত দিয়ে ঠোঁট মুছতে মুছতে বলল, আগেই বলেছিলাম আমি খারাপ। হুম। সকাল তো প্রায় হয়ে গেল, এখন একটু ঘুমিয়ে নাও। কাল আবার তোমার পাপা আর মামুনিকে ফিরিয়ে আনতে যেতে হবে। কালকেই যাবা? যত তাড়াতাড়ি যাওয়া যায় ততই ভালো। না জানি ওরা সবাই ওনাদের কতটা শাস্তি দিচ্ছে। হুম। ওদের কাউকে আমি ছাড়বো না। সেটা পরে দেখা যাবে কে কাকে না ছাড়ে। এখন ঘুমাও, আর আমাকেও ঘুমাতে দাও। বলে হাত পা ছড়িয়ে বিছানায় গায়ে লিয়ে দিল। আর অধরাও নীলের পাশে গিয়ে শুয়ে পড়ল। সকালে অধরা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে এসে রান্নাঘরে চলে গেল। কিছুক্ষণ পর নীলের ঘুম ভাঙলে উঠে ফ্রেশ হয়ে নিচে চলে আসলো। এসে রান্নাঘরে ওকে দিতেই অধরাকে দেখতে পেয়ে পেছন থেকে যেয়ে জড়িয়ে ধরলো। হঠাৎ কেউ জড়িয়ে ধরায় অধরা চমকে উঠল। পরে বুঝতে পারলো এটা নীল। কি করছো কি? এইভাবে কেউ হঠাৎ করে পেছন থেকে জড়িয়ে ধরে? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। কি ভাবছিলে অন্য কেউ আমার বউকে জড়িয়ে ধরবে? এমন কেউ আছে নাকি? হুম, হয়েছে। যাও, গিয়ে খাবার টেবিলে বসো, আমি খাবার দিচ্ছি একটু পর। ওখানে একা একা বসে কি করব? তার থেকে ভালো আমি এখানেই থাকি, তোমার রান্নার কাজে একটু সাহায্য করে দিব। তুমি কত সাহায্য করতে পারবা সেটা আমার জানা আছে। সাহায্য করার বদলে তুমি আমার আরো কাজ বাড়াবা। দাঁড়াও দাঁড়াও, তুমি না কাল বলেছিলে তোমার নাকি অনেক শক্তি আছে? তাহলে হাত দিয়ে রান্না করছো কেন? ইস, খেয়াল নেই। দাঁড়াও দেখি কিছু করতে পারি নাকি। বলো কি খাবে? স্যুপ? আচ্ছা দাঁড়াও, আমি আনছি। বলে চোখ বন্ধ করলো। এইটা কি আনছো বলে পুরো রান্নাঘরে দৌড়াতে লাগলো। কি আনছি? চোখ খুলে নিজের চোখ দিয়ে দেখো। চোখ খুলে অধরা ভেবাচেকা খেয়ে গেল। স্যুপের বদলে সাপ চলে আসছে। আরে তাকিয়ে তাকিয়ে কি দেখছো? হাঁটাও এটাকে এখান থেকে, না হলে আজ আমি উপরে চলে যাব। হুম। বলে ওর শক্তি দিয়ে সাপটা গায়েব করে দিল। যাক বাবা, বাঁচলাম। এইটা তো হলো না। আর কোনটা খেতে চাও বলো, এখন এনে দিচ্ছি। একটু আগে সাপের কামড় খেতে খেতে বেঁচে আসছি। এখন তুমি যা রান্না করেছো ওটাই নিজের হাত দিয়ে বানিয়ে আনো, আমি টেবিলে যেয়ে বসছি। হুম। তারপর নীল যেয়ে চেয়ারে বসে দুটো চামচ দিয়ে টেবিলের উপর ঢোলের মতো করে বাজাচ্ছে আর গান গাচ্ছে। নীলের আম্মু এসে বলল, কিরে, এখানে বসে এমন গান গাচ্ছিস কেন? তোমার বৌমা রান্না করেছে, সেই কখন থেকে এখনো শেষ হয়নি, এখানে বসে আছি। ও রান্না করছে? হুম। আমাকে ডাকলো না কেন? তুমি ঘুমিয়েছিলে তাই হয়তো ডাকেনি। খাবারের বাসনগুলো টেবিলের উপর রেখে বলল, কি কথা হচ্ছে দুজনের মধ্যে? তুই একা একা রান্না করলি আর আমাকে ডাকলি না কেন? প্রতিদিন তো তুমি করো, আজ না হয় আমি করলাম। তাই বলে নতুন বউ হয়ে? মন খারাপ করে বলল, নতুন বউ বলে কি রান্না করতে পারবো না? থাক, আর মন খারাপ করা লাগবে না। হুম। আরে তোমরা কথা না বলে খেতে বসো তো। তুই খাওয়া শুরু করে দিয়েছিস? তোমাদের জন্য বসে থাকবো নাকি? আর বসো তুমি, তোমার সাথে জরুরি কথা আছে। কি জরুরি কথা? বসো তো আগে, তারপর বলছি। এবার বল। আমি আর অধরা আমার এক ফ্রেন্ডের বাসায় যাব আজ। 2 দিন ওইখানেই থাকবো।
মিথ্যা বলল কারণ ওর আম্মুকে অধরা সত্যিটা জানাতে চায় না। নীলের কানের কাছে মুখ নিয়ে বলল, ফ্রেন্ডের বাসায় যাবি না হানিমুনে যাবি? আম্মু তুমি? হারে মজা করছিলাম। তা কখন বের হবি? একটু পরেই। আচ্ছা এখন খেয়ে নে। খাওয়া দাওয়া শেষে নীল আর অধরা রুমে যেয়ে রেডি হয়ে নিল। আম্মু আমরা গেলাম। সাবধানে যাস। আম্মু তুমি তোমার খেয়াল রেখো, আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো। আর ইরা, ওনার খেয়াল রেখো। জি আপামনি, আপনি আপনি কোনো চিন্তা করবেন না, আমি সবসময় ওনার খেয়াল রাখবো। তারপর দুজন ওর আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ল। এখন আমরা কোথায় যাব আর বলেছিলে না তোমার মামুনির ডানা দুটো আমাদের পথ দেখাবে, সেটা কোথায়? ওই যে মাথার উপরে দেখো। মাথার উপর তাকিয়ে নীল দেখতে পেল একজোড়া ডানা উঠছে। আমরা যাব কিসে? উঠতে উঠতে। মানে কিভাবে সম্ভব? আর কেউ যদি আমাদের দেখে ফেলে তাহলে? দেখবা না, এখন আমরা অদৃশ্য হয়ে আছি। আমিও। হুম। কিন্তু কিভাবে সম্ভব এটা? ভুলে যাও না আমি একটা পড়ি, আমার কম শক্তি নেই। কিন্তু আমি তোমার সাথে উড়ে উড়ে যাব কিভাবে? তোমার না হয় ডানা আছে, তুমি পারবা, আর আমি? তুমি শুধু আমার হাতটা ধরো, তারপর দেখাচ্ছি কিভাবে তুমি যাবে আমার সাথে। তারপর নীল অধরার হাত ধরল আর অধরা নীলকে সাথে নিয়ে উড়ে গেল আকাশে। দেখেছো তুমি কিভাবে উঠছো? হুম। অধরার মামনির ডানা দুটো আগে আগে যাচ্ছে আর ওরা ডানা দুটো অনুসরণ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। নীল কখনো ভাবতেও পারেনি ও এভাবে কোনো একদিন আকাশে উঠবে। ওর চোখে মুখে যেন বিস্ময়ের ছাপ। সাথে এত বড় একটা ব্যাগ নিয়ে আসছো কেন? এইটুকুনি ব্যাগ তোমার কাছে বড় মনে হয়? এইটুখানি ব্যাগ নাকি? এর ভিতরে একটা মানুষ হেঁটে যাবে। এইটুকুনি ব্যাগে আবার নাকি মানুষ হাঁটবে? হাস্যকর। দেখবে তুমি, দেখাবো তোমাকে এই ব্যাগটার মধ্যে আটকিয়ে। না না, এমন করো না। ব্যাগের মধ্যে কি কি আছে যে এত ভারী একটা, আর তোমাকে ওড়াতেও আমার কষ্ট হচ্ছে। এই নাকি তোমার অনেক শক্তি? সামান্য একটা মানুষ আর ব্যাগকে নিয়ে উঠতে পারছো না, আর যাচ্ছ মামুনিকে বাঁচাতে? নীল, তোমাকে কিন্তু আমি এবার নিচে ফেলে দিব। দাও দাও দেখি তোমার কত সাহস। জোর গলায় বলল অধরা। নীলের হাতটা ছেড়ে দিল আর নীল নিচের দিকে পড়তে লাগলো। নীল ভেবেছিল অধরা ওকে কখনো ফেলে দিবে না, তাই জোর গলায় কথাটা বলেছিল। এদিকে নীল এখনো নিচে পড়েই যাচ্ছে। ওর মনে এখন একটাই কথা, অধরা কিভাবে পারলো আমাকে ছেড়ে দিতে? ওর জন্যই আসছিলাম আমি, আর ও আমার সাথে এটা করতে পারলো? চোখের পানি যেন আজ আর কোনো বাধা মানছে না। ভিতর যেন জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। দম বন্ধ হয়ে আসছে, হার্টবিট অনেক বেড়ে গিয়েছে। এমন অবস্থা যে মনে হচ্ছে নিচে পড়ার আগেই মারা যাবে। মাটিতে পড়তে আর বেশি সময় নেই, অনেকটা কাছাকাছি চলে আসছে। ঠিক তখনই অধরা এসে নীলকে ধরে আবার উঠতে উঠতে উপরে উঠে আসলো। নীলের হার্টবিট এখনও তেমন গতিতেই আছে আর অনেক জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। মৃত্যুর একদম কাছ থেকে বেঁচে আসলো সে। এখন ওর মধ্যে কোনো অস্তিত্ব নেই মনে হচ্ছে। কিছুক্ষণ প্রাণ খুলে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে নীল অধরাকে বলল, ফেলে দিলে কিনা এভাবে? আরেকটু হলেই তো আমি শেষ। তুমিই তো বললে ফেলে দিতে। আমি বললাম বলে কি তোমাকে ফেলে দিতে হবে নাকি? এখন চুপ থাকো, একটু নড়লে আবার ফেলে দিব। নীল আর কিছু বলল না, চুপ হয়ে গেল। কিছুক্ষণ চুপ থাকার পর নীল বলল, আর কত দেরি? রোদ উঠে গিয়েছে, শরীরটা ঘেমে একাকার অবস্থা। এত উপরে আছি সেজন্য সূর্যের তাপমাত্রাটা গায়ে অনেক বেশি লাগছে, সারা শরীর জ্বলে পুড়ে যাচ্ছে। আমিও জানি না কত দেরি, আর একটু দেখিও। কিছুক্ষণ পর ডানা দুটো একটা জঙ্গলে এসে থামলো। ওরা দুজনে ডানার পিছু পিছু জঙ্গলে এসে মাটিতে নামলো। নেমে চারিদিকে দেখতে লাগলো। হঠাৎ অধরার চোখ আটকে গেল সামনে একটা পুরনো বাড়ির দিকে। বাড়ির চারপাশে অনেক বড় বড় গাছ, আবার দেওয়ালের সাথেও অনেক গাছ জড়িয়ে আছে। দূর থেকে বোঝাও মুশকিল যে এখানে একটা বাড়ি আছে। বাড়িটা নীলকে দেখিয়ে বলল, ওইখানেই মনে হয় ওদের আটকে রেখেছে ওই শয়তানগুলো। দেখে মনে হয় না এখানে একটা বাড়ি আছে। চলো যাই বাড়িটাতে। কিন্তু না, এভাবে হুট করে যাওয়াটা ঠিক হবে না। হুট করে গেলে বিপদ হতে পারে। আমাদের
প্ল্যানিং করে যেতে হবে। কিন্তু কিভাবে? বলছি আগে বাড়িটার থেকে একটু দূরে যাই। চলো, আশেপাশে পাহারাদার থাকতে পারে, আমাদের দেখলে অনেক সমস্যা হতে পারে। কিন্তু আমরা তো এখন অদৃশ্য হয়ে আছি। তোমাকে পরে কে হতে বলেছিল? তোমার মধ্যে একটুকু বুদ্ধি নেই? আরে ওরা তোমার মামনিকে এখানে আটকে রাখছে, তার মানে বুঝছো ওদের শক্তিও কম নেই। এমনও হতে পারে যে আমরা অদৃশ্য থাকার পরেও ওরা আমাদের দেখতে পারে। হুম, তাও ঠিক। এখন চলো এখান থেকে সরে পড়ি। হুম, চলো। তারপর ওরা বাড়িটা থেকে কিছুটা দূরে চলে আসলো। এই জায়গাটা ভালো হবে থাকার জন্য, চারিদিকে গাছপালা আর পাতায় একদম ঢেকে আছে, কেউ বুঝতে পারবে না এখানে কেউ আছে। হুম। বলে একটা গাছের নিচে বসে চোখ বন্ধ করে একটু শান্তিতে নিঃশ্বাস নিতে লাগলো অধরা। আর নীল ব্যাগ থেকে তাঁবু বের করে ওখানে লাগালো। অধরা চোখ খুলে তাঁবুটা দেখে অবাক হয়ে নীলকে বলল, এটা কোথা থেকে পেলে? ব্যাগে ছিল। কিন্তু সম্পূর্ণটা এমন কালো কেন? রাতের অন্ধকারে সাথে যেন মিশে থাকে তাই। বাহ, তোমার মাথায় অনেক বুদ্ধি। সেটাই তো জানি, তোমার মতো নাকি আমি পরী হয়েও তোমার মাথায় কোনো বুদ্ধি নেই। আর তোমার মামনি পরীর রাজ্যের রাজকন্যা হয়ে এখন এদের হাতে বন্দী আছে। আর আমি আগে শুধু শুধু পরীদের কথা শুনলে ভয় পেতাম। কি হলো, চুপ কেন? না, কিছুই না। সবাই শোন, আজ জমিয়ে খাওয়া দাওয়া হবে, সব ভালোভাবে খাবার রান্না হবে। বস, তাহলে তো অনেক মজা হবে। তা তো হবেই। এখন সবাই তাড়াতাড়ি কাজে লেগে পড়। বলে সবাই কাজে ব্যস্ত হয়ে পড়ল। আর যেই রুমে পরীকে আটকে রাখা হয়েছে সেই রুমের দরজার সামনে টমাস চলে আসলো। রুমটা লোহার তৈরি, অনেক উঁচু করে তোলা, দরজাটাও বিশাল বড়। দরজাটা সে কবে একবার খোলা হয়েছে সেটা এখন মনে হয় কারোর মনে নেই। টমাস দরজার সামনে রাখা একটা যন্ত্র হাতে নিয়ে মুখের কাছে নিয়ে যেয়ে বলল, এখনো সময় আছে, তোর শক্তি আমাকে দিয়ে দে। অনেক তো হলো, আর কতদিনই বা বাঁচবি, এবার তো দিয়ে দে। ওই যন্ত্রটার মাধ্যমে ভেতর থেকে পরীটা টমাসের কথা শুনতে পেল। না, আমাকে মেরে ফেললেও তুই আমার শক্তি কখনো পাবি না। ভেতর থেকে পরীটা বলল। বাইরে আরেকটা যন্ত্র রাখা, ওইটার মাধ্যমে টমাস শুনতে পেল পরীটা ভেতর থেকে কি বলছে। বুড়ো বয়সে তোর তেজ গেল না? খুব শীঘ্রই তোর মরণ হবে, দেখে নিস। তেজি গলায় পরীটা বলল, আমার না, তোর মরণ হবে। এখনো সময় আছে, তোর শক্তিগুলো আমাকে দিয়ে দে। এত বছর যখন নিতে পারিসনি, তাহলে এখনো নিতে পারবি না। তাহলে যতদিন বেঁচে আছিস শাস্তি পেতে থাক। বলে একটা শিকল ধরে টান দিল। আর রুমের ভিতরে পরীর গায়ে গরম পানি পড়তে থাকলো। পরীটা অনেক চিৎকার করতে লাগলো। তার গা যে জ্বলে পুড়ে যায় এই পানি গায়ে পড়লে। এত বছর সে কিভাবে সহ্য করেছে সেটা সে নিজেই ভালো জানে। এদিকে নীল আর অধরা কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর নীল বলল, তুমি এখানে থাকো, আমি একটু এদিক ওদিক দেখে আসি, দেখি ওদের ব্যাপারে কিছু জানতে পারি কিনা। আমিও যাব তোমার সাথে। না, তুমি থাকো এখানে, দুজন একসাথে ধরা পড়লে এখান থেকে আমরা কেউ আর বের হতে পারবো না। আচ্ছা, তাহলে তুমি সাবধানে যেও আর তাড়াতাড়ি ফিরে এসো। নীল বলে অধরার কপালে একটু চুমু দিয়ে চলে আসলো। আর অধরা তাঁবুর ভিতরে চুপটি মেরে বসে রইল। নীল প্রথমে বাড়ির চারপাশটা দূর থেকে ভালোভাবে দেখতে লাগলো। দেখতে দেখতে অনেকটা ফাঁকা জায়গায় চলে আসছে। তখনই ওই লোকগুলোর মধ্যে দুইজন ওই পথ দিয়ে আসছিল। নীল ওদেরকে এদিকে আসতে দেখে দ্রুত দৌড়ে একটা গাছের পিছনে লুকিয়ে গেল। যাক বাঁচলাম, আমাকে দেখেনি, দেখলে কি যে হতো। গাছের পাশ দিয়ে যাওয়ার সময় ওই লোক দুজন বলাবলি করছিল। আজ রাতে অনেক জমিয়ে খাওয়া দাওয়া হবে, কি বলিস? অনেকদিন পর এখানে বনভোজন হবে। কতদিন ভালো মতো খাওয়া দাওয়া হয় না, আজ একদম পেট পুড়ে খাবো। হ্যাঁ, এখন তাড়াতাড়ি চল, অনেক কাজ বাকি। তারপর লোক দুজন ওখান থেকে চলে গেল। বাহ, মেঘনা চাইতে বৃষ্টি। তোমরা খাবে? বনভোজন করবে, করাচ্ছি তোদের বনভোজন। গাছের পেছন থেকে নীল বলল। তারপর এদিক ওদিক উকি ঝুঁকি মেরে কাউকে দেখতে না পেয়ে তাঁবুতে ফিরে আসলো। কিছু খুঁজে বের করতে পারলে? এবার এক ঢিলে দুই পাখি মারবো। কিভাবে? সেটা দেখলেই বুঝবে, এখন অনেক কাজ। কি কাজ? দয়া করে তুমি একটু চুপ থাকো আর আমাকে কাজটা করতে দাও। অধরা আর কোনো কিছু না বলে চুপচাপ বসে রইল।
আর নীল পকেট থেকে ফোন বের করে গুগল ম্যাপে যে জায়গাটার নাম দেখে ওর এক পুলিশ বন্ধুকে ফোন দিয়ে ফোর্স নিয়ে তাড়াতাড়ি এই ঠিকানায় আসতে বলল। কথা শেষে ফোন রেখে দিয়ে অধরার দিকে তাকাতেই দেখে অধরা ওর মুখের দিকে এক পলকে তাকিয়ে আছে। হয়তো ও বোঝার চেষ্টা করছে যে ও কী করতে চাচ্ছে। নীল চোখের ইশারায় বোঝালো, কি? মাথা দুদিকে ঝাঁকিয়ে বোঝালো, কিছু না। শোনো, তোমার একটা কাজ করতে হবে। কি? আগে ব্যাগের প্রথম চেনটা খোলো একটু। হুম। বলে ব্যাগটার প্রথম চেইন খুলল। এবার দেখো, ওখানে একটা ওষুধের প্যাকেট আছে, ওটা বের করো। প্যাকটা বের করে বলল, এটা ঔষধের? এটা আমার কাছে দাও। অধরা ওষুধের ব্যাগটা নীলের হাতে দিল। নীল সেটা নিয়ে পকেটে ঢুকিয়ে রেখে দিল। এটা দিয়ে কি হবে? আমার মাথায় একটা প্ল্যান ঘুরপাক খাচ্ছে। কি প্ল্যান? তারপর অধরাকে প্ল্যানটা বুঝিয়ে বলল, এত ভালো ভালো বুদ্ধি কই রাখো তুমি? এই বুদ্ধিটা আমার মাথায় একবারও আসলো না। তোমার মাথায় গোবর ভরা থাকলে বুদ্ধি আসবে কোথা থেকে? তা যা বলেছো। এখন তো বুঝেছো কি কি করতে হবে। এটাই কিন্তু একমাত্র রাস্তা, এক ঢিলে দুই পাখি মারার। সব ঠিকঠাকই হবে। হ্যাঁ, এখন শুধু রাত নাম্বার পালা। হুম। এখন কিছু খেতে দাও, খিদের জ্বালায় পেটের মধ্যে যেন মনে হচ্ছে ইঁদুর ছোটাছুটি করছে। এখন বসো, আমি জাদু করে আনছি। অধরার কথা শুনে নীল চোখ বড় বড় করে ফেলল। জাদু করে মানে? তুমি খাবে বললে তো, তাই খাবার আনা লাগবে তো। সকালের কথা আমার মনে আছে, তোমার আর জাদু করে কিছু আনা লাগবে না, আমি ব্যাগে খাবারও এনেছি। আমি তো দেখছি ব্যাগে পুরো একটা বাড়ি তুলে আনছো। সব কিছুই দেখতে ব্যাগটাতে আছে। যার সাথে আসছি তার যা শক্তি, স্যুপ আনতে বললে সাপ নিয়ে চলে আসে। তার ভরসায় এখানে আসলে আর বাড়ি ফিরে হতো না, তাই নিজের প্রোটেক্ট করার সব কিছু নিজেকেই টেনে আনা লাগলো। তুমি টেনে আনছো নাকি সারা পথ তো আমি তোমার আর তোমার ব্যাগটা টেনে আনলাম? আরে আমার ঘাড়ে ছিল না, দেখো ঘাড়টা অনেক ব্যথা হয়ে গিয়েছে, একটু মালিশ করে দাও না। এতক্ষণ কিছু হলো না, আর এখন নাকি ওনার ঘাড় ব্যথা করছে। যত সব ঠং। মালিশ না হয় বাদ দিলাম, কিন্তু খেতে তো দিবা নাকি? তাও দিবা না। দেখছি। তারপর অধরা খাবারগুলো আর পানির বোতল ব্যাগ থেকে বের করে নীলকে দিল। খাওয়া দাওয়া শেষে একটু রেস্ট নিয়ে নিল ওরা। তারপর চারিদিকে একটু অন্ধকার অন্ধকার হয়ে গেলে সব কিছু গুছিয়ে ব্যাগে রেখে ব্যাগটা কাঁধে তুলে অধরাকে সাথে নিয়ে বাড়িটার সামনে একটা বড় গাছের পিছনে এসে লুকিয়ে গেল দুজনে। এখন কি করব? এই ঘুমের ওষুধটা ওদের খাবারের ভেতরে মেশাতে হবে। পকেট থেকে ওষুধের প্যাকটা বের করে বলল, এখনই মিশিয়ে দিচ্ছি। দেখো কোনো ভুল যেন না হয়। আচ্ছা। তারপর নীল সবগুলো ঘুমের ট্যাবলেট হাতের উপর রেখে বলল, নাও এবার এগুলো ওই খাবারের সাথে মিশিয়ে দাও। অধরা চোখ বন্ধ করে কি একটা করলো, তারপর ট্যাবলেটগুলো নীলের হাত থেকে গায়েব হয়ে গেল। কাজ হয়েছে। নে এবার খাওয়া দাওয়া শুরু কর। বস, আপনি আমাদের পাশে বসলেন যে, আপনিও কি আজ আমাদের সাথে খাবেন? আজ সবাই একসাথে খাওয়া দাওয়া হবে। তারপর সবাই একে একে খাওয়া শুরু করলো। খাওয়া দাওয়া শেষে কিছুক্ষণ পর সবাই ঘুমে ঢুলতে লাগলো। আমার এত ঘুম ঘুম পাচ্ছে কেন? বস, আমাদেরও। সবার বেশি খাওয়া দাওয়া হয়েছে সেজন্য মনে হয়। বস, আমাদেরও তাই মনে হচ্ছে। ঘুমে ঢলতে ঢলতে বলল সবাই। কিছুক্ষণ সবাই ঘুমে ঢুলতে ঢুলতে ওইখানেই শুয়ে ঘুমিয়ে পড়লো। আমরা কি এখন ভেতরে যাব? না, আর একটু দেখি। এতক্ষণ তো মনে হয় সবার খাওয়া দাওয়া শেষ। কিছুক্ষণ দেখি, যদি কাউকে বাইরে বেরোতে না দেখি তখন যাব। আচ্ছা। আর আমরা কি এখনো অদৃশ্য আছি? না, কেন? আমার বন্ধু ওর পুলিশ ফোর্স নিয়ে আসছে তাই। ও আচ্ছা। তারপর কিছুক্ষণ অপেক্ষা করে কাউকে দেখতে না পেয়ে অধরাকে সাথে নিয়ে বাড়ির ভিতরে ঢুকে পড়লো। বাড়ির ভিতর ঢুকে দেখে সব কয়টা ফ্লোরে ঘুমে বেহুশ হয়ে পড়ে আছে। হঠাৎ নীলের চোখ গেল টমার্সের দিকে। টমার্সের পাশে গিয়ে নীল বলল, এই লোকটাকে কেমন যেন চেনা চেনা লাগছে। কোথায় দেখেছো? মনে করতে পারছি না, দাঁড়াও একটু ভেবে দেখি। কিছুক্ষণ ভাবার পর নীল বলল, হ্যাঁ মনে পড়ছে, একে আমি টিভিতে দেখেছিলাম। এই নামটা জন টমার্স, আমেরিকার বাসিন্দা। উনি একজন বিজ্ঞানী ছিল। একদিন একটা এক্সপেরিমেন্ট করতে গিয়ে একজন মানুষকে মেরে ফেলেছিল। খবরে দেখেছিলাম ওকে ওই দেশের পুলিশ ধরে নিয়ে গিয়েছিল, কিন্তু কয়েক বছর পরে কিভাবে যেন
জেল থেকে পালিয়ে যায়। আর ওর কোনো শক্তি নেই, সবই বিজ্ঞান দিয়ে করে। এতদিন আগের কথা তুমি কিভাবে জানলে? তুমি তো তখন অনেক ছোট ছিলে। কয়েকদিন আগে একটা আমেরিকান চ্যানেলে খবরে দেখেছিলাম। অনেক বছর হয়ে গিয়েছে, কিন্তু ওর কোনো খোঁজ পাইনি বলে খবরে বলেছিল এই লোকটাকে যে ধরে দিবে তার জন্য থাকবে অনেক বড় একটা পুরস্কার, কারণ জেল থেকে পালানোর সময় 2-3টা পুলিশ মেরে দিয়েছে। ও কিন্তু বেটা এখানে ডুব মেরে এই খেল খেলছে, এটা কে জানতো? ও আমার এতদিন আমার মামনি আর পাপার থেকে দূরে রেখেছো আর তাদের অনেক কষ্ট দিয়েছো। ওকে তো আমি রেগে গিয়ে একটা ছুরি নিয়ে অধরা টমাসকে যেই মারতে যাবে তখনই নীল ওর হাতটা ধরে ফেলল। কি করছো কি? ওকে আজ আমি শেষ করে ফেলবো। আমার পাপা আর মামনিকেও অনেক কষ্ট দিয়েছে। আরে তুমি থামো, এর জন্য পুলিশ আসছে। আগে চলো আমরা মামনি আর পাপাকে খুঁজে বের করি। অধরার হাত থেকে নীল ছুরিটা নিয়ে ফেলে দিল। অধরা আর কিছু বলল না, শুধু রাগে ফুঁসছে। তারপর দুজন চারিদিকে দেখতে লাগলো কোন রুমে ওর মামনিকে আটকে রাখা হয়েছে। হঠাৎ দুজনের চোখ আটকে গেল সামনে থাকা একটা উঁচু লোহা দিয়ে তৈরি করা একটা রুমের দিকে। সব কয়টা রুমের থেকে এই রুমটা ভিন্ন রকম, তার মানে নিশ্চয়ই এই রুমে ওনাকে আটকে রাখা হয়েছে। কিন্তু এটার ভেতরে যাওয়ার কোনো রাস্তা তো দেখছি না, কিভাবে যাব? রুম যখন বানানো হয়েছে তখন ভিতরে যাওয়ার রাস্তাও আছে। চারিদিকে দেখতে লাগলো কোথাও কোনো যাওয়ার রাস্তা আছে নাকি। হঠাৎ ওর চোখ গেল দেয়ালে লেগে থাকা একটা লাল সুইচের দিকে। এই সুইচটা কিসের? হুট করে চাপ দেওয়া ঠিক হবে না, না জানি বিজ্ঞানীটা কিসের মধ্যে কি করে রাখছে। কিন্তু এছাড়া তো আর কোনো রাস্তাও নেই। এটা যদি কোনো কাজের হয়। কি ভাবছো? দাঁড়াও বলে হাত দিয়ে সুইচটা চাপ দিয়ে অধরাকে নিয়ে একটু দূরে এসে দাঁড়ালো। হঠাৎ দরজাটা কাঁপতে লাগলো, এমনভাবে কাঁপতে লাগলো যেন মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে। কিছুক্ষণ এমন হওয়ার পর হঠাৎ আস্তে আস্তে দরজাটা খুলতে লাগলো। দরজা খোলা দেখে নীল বিজয়ের একটা হাসি দিল। হঠাৎ দরজা খোলা দেখে পরীটাও অবাক হয়ে গেল। কত বছর পর যে এই দরজাটা খোলা হলো এটা তারও ভালোভাবে খেয়াল নেই। অধরা আর নীল ওখানে আর দাঁড়িয়ে না থেকে রুমের ভিতরে চলে গেল। ভিতরে যেয়ে ওরা অবাক, পুরো শরীরে গরম পানি পড়ার কারণে ওনার শরীরের জায়গায় জায়গায় ঝলসে গিয়েছে। অধরাকে দেখে ওর মামনি মায়াভরা দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে, যেন মনে হচ্ছে ওর কত বছরের চেনা। অধরা এবার দৌড়ে গিয়ে ওর মামনিকে জড়িয়ে ধরে কেঁদে দিল। মামনি, তুমি এত বছর আমাকে কেন বলো নাই? তোমাকে ওই শয়তানগুলো এখানে আটকে রাখছে। তুই আমার মেয়ে? হুম। অনেক বড় হয়ে গিয়েছিস তুই। তোকে সেই ছোট্টটি রেখে আসছিলাম, কিন্তু ভাগ্যের কি পরিণতি, তোর কাছে আর ফিরতে পারলাম না। তার আগেই এদের জালে ফেসে গেলাম। এদিকে নীলের বন্ধু তার সব পুলিশ ফোর্স নিয়ে এই বাড়িটার ভেতর চলে আসছে। বাইরে এত কিসের আওয়াজ হচ্ছে? ওরা কি জেগে গেল? না, মনে হয় রাফি ওর পুলিশ ফোর্স নিয়ে চলে এসেছে। চলো বাইরে গিয়ে দেখি। তারপর তিনজন রুমের বাইরে চলে আসলো আর নীল রাফিকে দেখে ওর কাছে চলে আসলো। রাফিকে বলল, এই লোকটাকে চিনেছিস? চেনা চেনা লাগছে। এইটা সেই বিজ্ঞানী যে এক্সপেরিমেন্ট করতে যে একটা মানুষকে মেরে ফেলেছিল আর জেল থেকে পালানোর সময় কয়েকজন পুলিশকে মেরে ফেলেছিল। ও হ্যাঁ, মনে পড়েছে। এটাকে ধরতে পারলে পুরস্কার আছে না? সেইটা এখন তুই পাবি। এখন সব কয়টাকে ধরে নিয়ে গিয়ে গাড়িতে বস, আমরা আসছি। আচ্ছা বলে ওর সব ফোর্সকে অর্ডার করলো সবগুলোকে ধরে গাড়িতে তোলার জন্য। আর নীল অধরা আর মামনির কাছে চলে আসলো। এখন আমাদের পাপাকে খুঁজে বের করতে হবে। উনি কোথায় আছে আপনি জানেন? আমাকে যেই রুমে আটকে রাখা হয়েছিল তার পাশের রুমে। নীল আর দেরি না করে ওই রুমের সামনে চলে আসলো। নীলের পিছু পিছু অধরা আর ওর মামনিও চলে আসলো। নীল এই রুমের দরজার কোনো সুইচ পেল না, কিন্তু দরজার দিকে ভালোভাবে লক্ষ্য করতেই দেখলো রুমে তালা দেওয়া। এটা আমি খুলে দিচ্ছি। আপনি পারবেন? হুম। কিন্তু আপনার না কোনো শক্তি কাজ করছে না তাহলে? আমার শক্তি শুধু ওই রুমের মধ্যেই কাজ করে না, ওই রুমের মধ্যে কিছু একটা ছিল যার মাধ্যমে আমার শক্তি কাজ করছিল না। আপনার শক্তি যদি নাই কাজ করে তাহলে আপনি অধরার কাছে কিভাবে চিঠি পাঠালেন? রুমের মধ্যে একটা কাগজ পেয়েছিলাম আর আমার রক্ত দিয়ে লিখে ডানার সাথে বেঁধে দিয়েছিলাম। রুমের উপরের দিকে কিছুটা ফাঁকা ছিল বলে ডানা দুটো ছোট হয়ে চলে যেতে পারছে।
ও তাহলে এখন আপনার শক্তি দিয়ে নিজেকে সুস্থ করতে পারবেন? কেন? আপনাকে এমন অবস্থা দেখে অনেক খারাপ লাগছে, আর আপনার কষ্টের কথা ভেবে আমারও অনেক কষ্ট হচ্ছে। ওদের কথা শুনে অধরার মামনি ওনার শক্তি দিয়ে নিজেকে সুস্থ করে তুলল। উনি আবার আগের রূপে ফিরে গেলেন, কিন্তু এখন একটু বয়স্ক বয়স্ক ভাব চলে আসছে ওনার চেহারায়। আম্মু, ও ঠিকই বলছে, আমারও অনেক খারাপ লাগছে। এখন অনেক ভালো লাগছে। দরজাটা নিজের শক্তি দিয়ে খুলে বলল। সবাই ভিতরে গিয়ে দেখলো উনি এক সাইডে ঘুমিয়ে আছে। সারা শরীরে ময়লা, মাথার চুল আর দাড়িগুলো অনেক বড় বড় হয়ে গিয়েছে আর অনেকটা শুকিয়ে গিয়েছে। দেখতে অনেকটা পাগল পাগল লাগছে। অধরার মামুনি ওনার কাছে গিয়ে ওনাকে ডাক দিতেই উনি চোখ খুলে তাকালো। উনি হঠাৎ অধরার মামুনিকে দেখে চমকে উঠল। চোখে মুখে খুশির ছাপ নিয়ে বলল অধরার পাপা, তুমি মুক্তি পেয়েছো। এখন তুমিও মুক্তি। আমাদের মেয়ের জন্য আজ আমরা মুক্তি পেলাম। আমার জন্য না, বলো তোমার জামাইয়ের জন্য। অধরার কথা শুনে ওনারা দুজনেই পেছনে ফিরে তাকালো। আর অধরার মামুনি অধরাকে বলল, জামাই মানে? নীলকে দেখিয়ে বলল, তোমাদের জামাই। তোর বিয়েও হয়ে গিয়েছে? হুম। বাবা, আমার মেয়েটা দেখি আবার লজ্জাও পায়। তা কেমন আছো তুমি? জি ভালো। আপনি এখন পাপাকে সুস্থ করে দিন, আর আমাদের এখান থেকে এখন বের হতে হবে, বাকি কথা পরে হবে। উনি বলে অধরার পাপাকে সুস্থ করে তুলল। ওনার চেহারাও অনেকটা আগের মতো হয়েছে, আর ওনার চেহারাতেও অনেকটা বয়স্ক বয়স্ক ভাব চলে আসছে। আসবে না বাবার কাছে? অধরাকে ইশারা করে বলল। অধরা দৌড়ে ওর পাপাকে যেয়ে জড়িয়ে ধরল। কেমন আছিস? তোকে তো সেই কবে দেখেছিলাম। মামনি আমাকে আগে কিছুই জানায়নি। আমি মামনির ওপর অনেক রেগে আছি। অধরার মাথায় হাত বুলিয়ে বলল, আমি তোর মামুনিকে অনেক বকে দেব। সত্যি তো? সত্যি। আমাকে বকা হবে তাই না? ভুলে যেও না, আমার অনেক শক্তি আছে। কি শক্তি সেটা তো দেখতেই পেলাম। এখান থেকে এতদিন বেরোতেই পারলাম না, আর দেখো আমার এই পুচকি মেয়েটা জানতে পেরেই ছুটে চলে এসে আমাদের এখান থেকে মুক্ত করলো। পাপা, আপনার মেয়েটাও অকর্মা ঢেকি, ওর দ্বারা কিছুই হয় না। ওকে একরকম করতে বললে করে অন্যরকম। আজ সকালে কি হয়েছে জানেন? কি? আপনার মেয়েকে বললাম আমার জন্য স্যুপ আনতে, আর সে তার শক্তি দিয়ে আনলো সাপ। তাহলে ভাবুন তার কি শক্তি। এখন দেখছি এই দুইটা একই রকম। আমাদের মতো নাদান বাচ্চাদের বিপদে হলে শুধু। অধরা আর ওর মামুনি মাজায় হাত দিয়ে বলল, কি তোমরা নাদান বাচ্চা? নীলের পাশে গিয়ে বলল, আমরা তো নাদান বাচ্চাই। তবে রে। তারপর ওরা দুজনে মিলে এদেরকে অনেকক্ষণ ঝাড়লো। তোমাদের যারা শেষ হলে এখন আমরা এখান থেকে যাই। এখানে আর ভালো লাগছে না। কতদিন পর বাইরে আলো বাতাস দেখবো। এখন তো রাত, আলো কই পাবা তুমি? তারপর ওরা সবাই বাইরে চলে আসলো। কত বছর পর এমন শান্তির নিঃশ্বাস নিতে পারছি। এখন আমরা কোথায় যাব? কেন? তুমি যাবে পরিদেশে আর আমি থাকবো এখানে। তোমাকেও কান ধরে নিয়ে যাব সাথে। না থাক, তুমিও থাকো এখানে আমার সাথে। মামনি পাপা, তোমরা খুব দুষ্টু। আপনিও কি কম নাকি? আর মনে হচ্ছে আপনি কম। আমরা সবাই একই রকম। ওনার কথা শুনে সবাই হেসে দিল। আপনারা আজ থেকে আমাদের সাথেই থাকবেন। অধরার পাপা নীলকে বলল, তাহলে তো ভালোই হয়। আমরা দুজন মিলে এই দুইটাকে শাস্তি করব, কেমন? অনেক হয়েছে, চলো সবাই এখন। তারপর সবাই একসঙ্গে বাসায় চলে আসলো। বাসায় এসে সবাই দরজার সামনে দাঁড়িয়ে আছে, আর নীল কলিং বেল বাজিয়েই যাচ্ছে, কিন্তু ওর আম্মু দরজা খুলছে না। কিছুক্ষণ পর নীলের আম্মু ঘুম থেকে উঠে এসে দরজা খুলে দিল। দরজা খুলে নীলকে দেখে উনি অবাক হয়ে গেলেন। তোদের না 2-1 দিন পর আসার কথা, তোরা আজকে চলে আসলি, তাও এত রাতে? বাদ দাও, দেখো কাদের আনছি। কাদের? অধরার আম্মু আর আব্বুকে। কিন্তু অধরা তো বলেছিল ওর আব্বু আম্মু। পরে তোমাকে বুঝিয়ে বলবো। আর শোনো, ওনারা আজ থেকে এখানেই থাকবে। ওর আম্মুর কথা শেষ হওয়ার আগেই বলল নীল। এটা তো ভালো কথা, আমারও একজন সাথী হলো। আসুন আপনারা ভিতরে আসুন। তারপর সবাই ভিতরে চলে গেল। আপনাদের রুম নিচে দিব না, উপরে। সিঁড়ি দিয়ে ওঠানামা করতে ভালো লাগে না, নিচে একটা ছোটখাটো রুম দেখে দাও। নীল অধরাকে বলল ওনাদের রুমটা দেখিয়ে দিতে। অধরা ওনাদের নিজের সাথে নিয়ে গিয়ে রুমটা দেখিয়ে দিয়ে আসলো। আর নীলের আম্মু চলে গেল ওনার রুমে।
আর নীল আর অধরা চলে গেল ওদের রুমে। সবাই অনেক টায়ার্ড থাকার কারণে রুমে গিয়ে শুয়ে পড়ার একটু পরেই ঘুমিয়ে পড়ল। সকালে অধরা ঘুম থেকে উঠে নিচে এসে দেখে ওর মামুনি আর শাশুড়ি মা সোফায় বসে গল্প করছে। সকাল সকাল দুই বেয়ান মিলে গল্প শুরু করে দিয়েছে। কি করব, আর কাজ কাম নেই, তাই বসে বসে গল্প করা ছাড়া আর কিছুই করার নেই। আচ্ছা, তোমরা এখানে বসে গল্প করো, আমি গিয়ে কিছু রান্না করি। রান্নাঘরে যাওয়ার দরকার নেই, তুই এখানে আমার পাশে বস। তাহলে কি খাবে সবাই? সেই চিন্তা তোর করা লাগবে না, রান্না বান্না সে কখন শেষ। মানে? এত অবাক হওয়ার কিছু নেই, আমরা অনেক আগে রান্না করে রেখে দিয়েছি। তোমরা দেখছি 4G গতিতে চলছো। নীল কি ঘুম থেকে উঠেছে? না, কাল রাতে অনেক রাত করে বাসায় ফিরলাম না, আজ মনে হয় না আর 12টার আগে ঘুম থেকে উঠবে। ঘুমা, কাল অনেক দখল গেছে ছেলেটার উপর দিয়ে। অধরা, তুই কি এখনই নাস্তা করবি? না, তোমাদের সাথে পরে করে নিব। আচ্ছা। দেখতে দেখতে অনেকগুলো বছর পেরিয়ে গেল। সবাই মিলে এখন একটা পুরো পরিবার হয়ে গিয়েছে। নীল আর অধরার একটা মেয়ে হয়েছে। সবাই এখন ওকে নিয়েই ব্যস্ত থাকে বেশিরভাগ সময়। এখন যেন এই পরিবারের সুখের হাওয়া বইছে, নেই কোনো দুঃখ কষ্ট। পাপ্পা পাপ্পা, উঠো ঘুম থেকে। কি হয়েছে মামনি? উঠো আর আমার সাথে একটু খেলা করো। পরে খেলবো, এখন একটু ঘুমাতে দাও। তখনই অধরা রুমে এসে ওর মেয়েকে বলল, কি হয়েছে, মুখ এমন শুকনো করে রেখেছো কেন? মামনি দেখো না, পাপ্পাকে বলছি উঠে আমার সাথে খেলতে, কিন্তু পাপ্পা উঠছে না। নীল, ওঠো। সকাল সকাল দুই মা মেয়ে মিলে কি লাগালে, একটু ঘুমাতে কি দিবা না? ঘুম বার করছি, দাঁড়াও। বলে এক বালতি পানি এলে নীলের ওপর ঢেলে দিল। এটা কি হলো? ভালোভাবে বললাম, শুনলে না, তাই বিকল্প পদ্ধতি বেছে নিলাম। মামনি তুমি গ্রেট, পাপ্পাকে একেবারেই ঘুম থেকে তুলে দিয়েছো। সকাল সকাল গোসল করে দিলা? এখন যাও, চেঞ্জ করে এসো, ওর সাথে খেতে বসো। তুমি একা একা খেলতে পারো না, আমাকে লাগে কেন? নীলের ধমক শুনে ভয়ে কেঁদে দিল। নীল, এ কেমন ব্যবহার? ও এখনো অনেক ছোট, ও তো তোমার সাথে খেলতে চাইবেই, তাই বলে তুমি ধমক দিবে? মামুনি, আমার ভুল হয়ে গিয়েছে, আর হবে না। এই দেখো, পাপা কানে ধরেছে। নীলের কান ধরা দেখে ওর মেয়ে হেসে দিল। পাপ্পা কান ধরলে তোমাকে অনেক কিউট লাগে, একটু মাথাটা নিচু করো। নীল মাথা নিচু করলে ওর মেয়ে 2 হাত দিয়ে ওর গালটা টেনে দিল। মামুনি, এখন বিদায় নিতে হবে, সবাইকে বাই বলে দাও। বাই বাই, সবাই ভালো থাকবেন। বাই বাই, সবাই ভালো থাকবেন।